মামুনি, আপনি? মিসেস নীলা তাকাতে পারলেন না। তার সমস্ত অস্তিত্ব তখন স্থির হয়ে গেছে ইন্তেহার উপর। কারণ এই চরম সত্য প্রকাশের পরও ইন্তেহা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। না কোনো চিৎকার, না কোনো গালি, না কোনো অশ্রুপাত। যে মেয়েটা সবসময় আগুনের মতো জ্বলতো, প্রতিটা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, সে আজ এক নিথর পাথর। তার ভেতরে সবকিছু যেন মুহূর্তে মরে গেছে। মিসেস নীলার বুকটা হঠাৎ ধক করে উঠল। এক অজানা ভয় তাকে গ্রাস করলো। তিনি অস্ফুট স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে ডাকলেন, ইন্তেহা। এই প্রথম মনে হয় তার মুখে ইন্তেহার নাম এত মধুর শোনালো। কোনো সাড়া নেই। ইন্তেহার ঠোঁট ফ্যাকাশে, দৃষ্টি শূন্য। সে যেন এই পৃথিবীর ধরাছোঁয়ার বাইরে কোথাও চলে গেছে। তিমিরের আর আধারের চোখে যেন আগুন জ্বলছে, চোখ লাল হয়ে গেছে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে। তাদের মিসেস নীলার প্রতি শেষ সম্মানটাও চলে গেছে। তিমির দাঁত চেপে ঘৃণা ভরা চোখে বলল, আপনি কি আদৌ মানুষ? আধারের চোখ রাগে জল জমে উঠেছে। আপনার থেকে তো আমার সৎমা ভালো। আপনি তো পশু। নূর ডুকরে কেঁদে উঠল। মা, তুমি এটা কি করলে? বিরান মিসেস নীলার কাছ থেকে কয়েক পা দূরে সরে গেল, যেন এই মুহূর্তে এই নারী তার কাছে সম্পূর্ণ অচেনা কোনো এক অপরাধী। রাগে তার শরীর থরথর করে কাঁপছে, কিন্তু মিসেস নীলা কারো কথা শুনতে পাচ্ছেন না। তার চোখে কেবল ইন্তেহার নিষ্প্রাণ দৃষ্টিটা বিধে আছে। তিনি বুঝতে পারছেন আজ তিনি শুধু তার এক মেয়েকে হারাননি, বরং নিজের হাতে নিজের মাতৃত্বকে জবাই করেছেন। নূর আর আভাকে এতক্ষণে বিরান মুক্ত করে দিয়েছে। নূর সোজা গিয়ে দাঁড়ালো তার মায়ের সামনে। মিসেস নীলা এখনো পাথরের মতো দাঁড়িয়েছিলেন। তার চোখ মেকি মমতা নিয়ে মেয়ের দিকে তাকালো, কিন্তু নূরের চোখে লাভার মতো জ্বলছে একরাশ ঘৃণা। মা! নূর খুব নিচু গলায় ডাকলো, নূর, মা আমার। মিসেস নীলা কাঁপা কাঁপা হাতে মেয়ের দিকে এগুতে চাইলেন। আমাকে মা বলে ডাকবে না? নূর চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বরে এত ঘৃণা ছিল যে মিসেস নীলা কয়েক পা পিছিয়ে গেলেন। আমি ভাবতেও পারছি না তুমি আমার মা। তোমাকে আমি আমার মা মেনেছি। সেই মহিলা যে নিজের গর্ভের সন্তানকে মারতে চায়, সে আমার মতো অনাথের কি মা হবে? এ কেমন মা যে গর্ভের সন্তানকে মেরে অন্য সন্তানকে রক্ষা করে? মা জাতের কলঙ্ক আপনি। ছি! ইন্তে আপু তোমার কাছে কি চেয়েছিল? শুধু একটু ভালোবাসা, আর তুমি তাকে এই নরকে ঠেলে দিলে। কথাগুলো বলার সময় নূরের গলা কাঁপছিল। সে ভাবতে পারেনি তাকে কখনো এসব বলতে হবে। তার মাকে, যাকে সে পৃথিবী সবচেয়ে বেশি ভালোবাসত, যাকে সে সারা জীবন সম্মান করে এসেছে। ইফতেদার মৃত্যুর 1 বছর পরও মিসেস নীলা সেই শোক থেকে বাহির হতে পারছিলেন না। তিনি একদম পাথর হয়ে গিয়েছিলেন। কিছুতেই মানতে পারছিলেন না ইফতেদার মৃত্যুটা। ইন্তেহাকে তিনি সহ্যই করতে পারছিলেন না। পাগল প্রায় অবস্থা হয়ে গিয়েছিল ওনার। অনেক ডক্টর দেখালো, তিনি সুস্থ হচ্ছিলেন না। তখন মিস্টার এহসান আর তার ভালোবাসার মানুষটার এই অবস্থা দেখতে পাচ্ছিলেন না। ডক্টরের পরামর্শে তিনি নূরকে অ্যাডপ্ট করে মিসেস নীলার কাছে এনে দেন। নূরের মাঝে মিসেস নীলা ইফতেদাকে খুঁজে পায়। সে আবারও আগের মতো হতে থাকে। কথাগুলো ভেবে নূর ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। তার চোখ ফেটে পানি আসছে। আভা দ্রুত এসে নূরকে জড়িয়ে ধরল। আভার নিজের চোখেও জল, কিন্তু সে নূরকে সামনে রাখার চেষ্টা করছিল। আভা মিসেস নীলার দিকে তাকিয়ে ধিক্কার দিয়ে বলল, আপনার মতো মা থাকার অনাথ হওয়া একই কথা আন্টি। আজ আপনি শুধু ইন্তাহা আপুকে হারাননি, আপনি আপনার সব সন্তানকে চিরকালের মতো হারিয়ে ফেলেছেন। ভিরান এখনো রাগে কাঁপছে। নূর যে মিসেস নীলার আসল সন্তান নয়, এটা জেনে ভিরান অবাক হলো না। সেগুলো আগে থেকেই জানে। আরও অনেক কিছু জানে যেগুলো কেউ জানে না। হঠাৎই ঠাস একটা চরের তীব্র শব্দ পুরো গুদামে নিস্তব্ধতাকে চুরমার করে দিল। উপস্থিত সবাই শিউরে উঠল। মিসেস নীলা টাল সামলাতে না পেরে একপাশে হোঁচট খেলেন। গালে হাত দিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। তিনি মিস্টার এহসান। লোকটার চোখ দুটো তখন টকটকে লাল। বুকটা প্রচণ্ড রাগে আর অভিমানে দ্রুত ওঠানামা করছে। এত বছরের নীরব সহ্য শক্তি যেন আজ এক নিমিষেই বাঁধ ভেঙে বেরিয়ে এসেছে। তিনি কাঁপা কাঁপা অথচ বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, তোর ঘৃণা আমার ওপর ছিল না। আমার ওপর শোধ নিতে গিয়ে আমার নিষ্পাপ মেয়েটাকে কেন মৃত্যুর দিকে ঠেলে দিলে তুমি? মিস্টার এহসানের চোখের কোণে জল চিকচিক করে উঠল, যা পরাজয় নয় বরং চরম অসহায়ত্বের। আমি ভুল করেছি, হাজারো ভুল করেছি, পাপ করেছি। তোমার অপরাধী তো আমি, কিন্তু তার শাস্তি ইন্তেহা কেন পাবে? ছোটবেলা থেকে তুমি ওকে প্রতিটা মুহূর্তে বুঝিয়েছ ও আনওয়ান্টেড, পাপের ফল, ও একটা আপদ। আজ দেখো তোমার সেই বিষাক্ত ঘৃণা প্রবন্ত হাসি খুশি মেয়েকে ভেতর থেকে জ্যান্ত মেরে ফেলেছে।
মিসেস নীলা কিছু বলতে গিয়েও শব্দ হারিয়ে ফেললেন, কারণ এই প্রথম তিনি বুঝতে পারলেন ইন্তেহা সত্যি ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে তার আত্মা। যে মেয়েটার প্রতিটা অপমানের দাঁত চেপে উত্তর দিত, মাথা উঁচু করে আগুনের মতো জ্বলে উঠত, আজ সে সম্পূর্ণ নিস্তব্ধ নিষ্প্রাণ। ইন্তেহা ধীরে ধীরে তার ঝাপসে আসা চোখ দুটো তুলল। তার দৃষ্টি গিয়ে থামলো মিস্টার এহসানের উপর। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, হয়তো বাবার অসহায়ত্ব দেখে। যে মানুষটা অর্ধেক জীবন কাটিয়ে দিল শুধু একটা নারীকে ভালোবেসে, কিন্তু ওই নারীর থেকে পেল শুধু ঘৃণা। বড্ড আফসোস হয় তার নিজের বাবার জন্যে। তার চাহনিতে বাবার জন্য কোনো অভিযোগ নেই, নেই কোনো দাবি। মিস্টার এহসানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল ইন্তেহার চোখের ভাষা পড়তে পেরে। তিনি দ্রুত এগিয়ে এসে ইন্তেহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, তার দুহাত জাপটে ধরে মিনতি করলেন। আই এম সরি ইন্তেহা, আমি তোকে রক্ষা করতে পারিনি। কিন্তু ইন্তেহা শুধু শূন্য চোখে সামনের দিকে তাকিয়ে রইল, যেন সে এই জগতে ধরাছোঁয়ার বাইরে কোথাও হারিয়ে গেছে। আর দূরে দাঁড়িয়ে মিসেস নীলা নিজের বুকের ভেতর প্রথমবারের মতো এক অদ্ভুত আতঙ্কর হাহাকার অনুভব করলেন। নিজের তৈরি করা নরকের দহনে আজ তিনি নিজে দগ্ধ হতে শুরু করেছেন। তিমিরা রাধার ইন্তেহাকে সামলানোর চেষ্টা করছে এখনো, তাদের অন্য কোনো দিকে খেয়ালই নেই। মিস্টার এহসান আবারও রক্তলাল চোখে তাকালো মিসেস নীলার দিকে। এগিয়ে এলেন তিনি আবারও। তিনি মিসেস নীলার দুই কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে গর্জে উঠলেন, বলো নীলা, কবে থেকে এই শেহজাদের সাথে তোমার পরিচয়? কি এই শেহজাদ? কেন সে আমার ইন্তেহার জীবনটা এভাবে ছাড়কার করে দিল? অ্যান্সার মি, ড্যাম ইট। মিসেস নীলা কোনো কথা বলতে পারলেন না, তার ঠোঁট কাঁপছিল অপমানে আর ভয়ে। তিনি মিস্টার এহসানকে এতটা রাগতে কখনো দেখেননি। সে মিসেস নীলার সাথে এভাবে কখনো কথা বলেনি, এতটা রাগ তার প্রতি কখনো দেখাননি সে। ঠিক তখনই শেহজাদের ক্রূর হাসি ভেসে এলো। সে ধীর পায়ে আলোয় এসে দাঁড়ালো। এহসান খানের চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল, পরিচয় জানতে চান মিস্টার ইহসান? তাহলে ভালো করে তাকিয়ে দেখুন এই মুখে। আপনার কি মনে পড়ে সেই আমানকে, যাকে আপনি একদিন নিজ হাতে দুর্নীতির দায়ে জেল খাটিয়েছিলেন এবং যার পুরো বংশকে আপনি ধুলে মিশিয়ে দিয়েছিলেন? এহসান খানের কানের কাছে যেন বজ্রপাত হলো। তিনি অস্ফুট স্বরে বললেন, আমান? শেহজাদ তার কণ্ঠ শক্ত করে বলল, হ্যাঁ, আমান। আমি সেই আমানের ছোট ভাই শেহজাদ। আপনি আমার ভাইকে সরিয়েছিলেন, আমার বাবাকে জেলে পাঠিয়েছিলেন, আর আপনার সেই ন্যায় বিচারের কারণে আমার মা অসহায়ভাবে মারা গেছেন। আমি সেই ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক আগ্নেয়গিরি। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। এহসান খান অবিশ্বাসের দৃষ্টিতে নীলার দিকে তাকালেন। পাশ থেকে রাজীব এবার টিপ্পনি কেটে বলে উঠল, ভাই মিস্টার ইহসান তো কিছুই জানেন না। যখন আপনি নির্বাচনের তুরুপের তাস হিসেবে এই শহরে পা রাখলেন, তখন মিসেস নীলাই প্রথম আপনার সাথে যোগাযোগ করেছিলেন। আপনাদের মধ্যে একটা চমৎকার ডিল হয়েছিল। রাজীবের কথা শুনে এহসান খান নিথর হয়ে গেলেন। রাজীব বলতে থাকলো, ডিলটা ছিল সহজ। মিসেস নীলা চেয়েছিলেন ইন্তেহাকে আপনার মতো একজন ক্ষমতাবান মানুষের হাতে তুলে দিয়ে নিজের আপদ বিদায় করতে। তিনি জানতেন ভাই ইন্তেহাকে তিলে তিলে শেষ করবে। তিনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝপথে উটকো ঝামেলা হয়ে দাঁড়ালো ওই রুদ্রবীর, আর রুদ্রবীর ইন্তেহাকে বিয়ে করে ফেলায় শেহজাদ ভাইয়ের ডিলটা ভেস্তে যায়। তাই আজকে এইসব জেতাতেও মিসেস নীলা সাহায্য করেছেন। তিনি আমাদের জানিয়েছেন ইন্তেহা ভার্সিটিতে যাচ্ছে আজ। রুদ্রবীরের পার্টি অফিসে ঝামেলাও আমরাই লাগিয়েছি। প্ল্যান সাকসেসফুল। আর এখন আপনি আমাদের সামনে, মৃত্যুর সামনে। বলেই হেসে উঠল। এহসান খান অবিশ্বাস্য চোখে নীলার দিকে তাকিয়ে বললেন, নীলা? মিসেস নীলা কোনো উত্তর দিতে পারলেন না। তিনি দেখলেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একদিকে শেহজাদের প্রতিশোধের আগুন, অন্যদিকে তার নিজের সন্তানদের আজীবনের ঘৃণা। সব মিলিয়ে তিনি আজ একা, বড় বেশি একা। গুদাম ঘরের প্রতিটা দেয়াল যেন দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠছে। শেহজাদের সত্য প্রকাশ আর মিসেস নীলার চরম বিশ্বাসঘাতকতার পর পুরো পরিবেশটা বিষাক্ত হয়ে পড়েছিল। নূর এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু তার সহ্য ক্ষমতার বাঁধ এবার ভেঙে গেল। ভিরান ধীর পায়ে নূরের দিকে এগিয়ে গেল। নূরের বিধ্বস্ত চেহারা আর চোখের শূন্যতা দেখে ভিরানের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে নূরের খুব কাছে গিয়ে দাঁড়ালো। নূর যখন ভিরানের শান্ত শীতল চোখের দিকে তাকালো, তখন তার ভেতরে জমে থাকা আগ্নেয়গিরিটা ফেটে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক ঝটকায় ভিরানকে জড়িয়ে ধরে সে ডুকরে কেঁদে উঠল। নূরের কান্নায় আজ কোনো রাগ ঢাক নেই, কোনো আড়াল নেই। তার সারা শরীর থরথর করে কাঁপছিল। ভিরান শক্ত করে নূরকে আগলে ধরল। তার এক হাত নূরের মাথায়, অন্য হাত পিঠে। সে খুব নিচু আর শান্ত গলায় বলল, কাম ডাউন নূর, নিজেকে সামলা, আমি আছি। নূর ভিরানের শার্টের কলারটা খামচে ধরে তার বুকের মাঝে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কিভাবে শান্ত হব আমি? আমার নিজের মা, যাকে আমি মা ভেবেছি,
সে কিভাবে এমনটা করতে পারলো? ওই শেহজাদের সাথে হাত মিলিয়ে আপুর জীবনটা নিলাম করে দিল। মাও এমন হয়? আমি বিশ্বাস করতে পারছি না বিরান ভাই। ভিরান কোনো উত্তর দিল না, শুধু গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। নূর এবার মাথা তুলে ভিরানের চোখের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। আপু এত কিছু সহ্য করলো কেন বিরান ভাই? কেন ওর সাথেই সব সময় এমনটা হয়? কেন ইন্তেহা আপুর জায়গায় আমি হলাম না? কেন বিধাতা আমাকে এই শাস্তি দিল না? নূরের এই প্রশ্নটা বিষের মতো গিয়ে লাগলো ভিরানের বুকে। সে দেখলো দূরে ইন্তেহা এখনো শূন্য চোখে তাকিয়ে আছে। নূরের এই আত্মগ্লানি আর ইন্তেহার প্রতি ভালোবাসা দেখে ভিরানের ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বাহির হলো। নূরের মনটা আসলেই অনেক পরিষ্কার। যে ইন্তেহাকে তাকে সবসময় অবহেলা করেছে, নূর আজ তার জন্যে কাছে। এত নিষ্পাপ তার নূর। সে নূরের চোখের জল মুছিয়ে দিয়ে খুব দৃঢ় কণ্ঠে বলল, নূর, ইন্তেহা খান হলো আগুনের মতো। আগুনকে ছাই করার চেষ্টা করলে সে আরো প্রবলভাবে জ্বলে ওঠে। আজকের এই কষ্টে হয়তো তাকে আরো শক্তিশালী করবে। তুই নিজেকে দোষ দিস না, কারণ এই পাপ তোর নয়, এটা তোর মায়ের। নূর তখনও ফুপিয়ে কাচ্ছে। যে মেয়েটা চিরকাল হাসি খুশি ছিল, আজ তার শৈশব আর বিশ্বাস দুটোই এই নোংরা প্রতিশোধের খেলার বলি হয়ে গেল। ভিরান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে নিজের সবটুকু শক্তি দিয়ে ভেঙে যাওয়া মেয়েটাকে আবারও গড়ে তুলতে চায়। এর মাঝেই রাজীব তার পৈশাচিক হাসিটা মুখে নিয়ে ধীর পায়ে নূর আর ভিরানের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার চোখের হিংস্রতা দেখে পাশে দাঁড়িয়ে থাকা আভা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। যে মেয়েটা সারা জীবন শান্ত আর নিরাপদ পরিবেশে বড় হয়েছে, তার জন্য এই রক্তাক্ত পরিবেশটা অসহনীয় হয়ে উঠেছে। আভার শরীর কাঁপছে। সে ভয়ে সিটিয়ে গিয়ে পিছনের দেয়ালের সাথে লেপ্টে গেল। তিমির দূর থেকে আভার এই অসহায়ত্ব লক্ষ্য করলো। সে জানতো এই মুহূর্তে নূরকে সামলানোর জন্য ভিরান আছে, কিন্তু আভার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সে দ্রুত আধারকে চোখের ইশারায় সিগন্যাল দিল। আধার মুহূর্তে তিমিরের সংকেত বুঝে নিল এবং দৌড়ে গিয়ে আভার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। আধার খুব নিচু স্বরে আভাকে আশ্বস্ত করলো। ভয় পেও না আভা, আমরা আছি তো। তোমার গায়ে একটা আচরও লাগতে দিব না। তিমির আধারকে পাঠিয়েছে কারণ তার এখন ইন্তেহার কাছে বেশি প্রয়োজন। সে আভাকে শান্ত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তিমির পরম মমতায় ইন্তেহার মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে ইন্তেহার চুলে পড়ল। সে ইন্তেহার কানের কাছে মুখ নিয়ে খুব নিচু আর দৃঢ় স্বরে ফিসফিস করে বলল, এই পুরো পৃথিবী যদি আজ তোর বিপক্ষে দাঁড়ায়, তবে জানবি আমরা সেই পুরো পৃথিবীর বিপক্ষে দাঁড়াবো। শুরুতে হয়তো তুই আমার জীবনে একটা দায়িত্ব হিসেবে এসেছিলি, কিন্তু আমি তোকে নিজের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ বানিয়ে ফেলেছি। তুই একানোস ইন্তেহা, একদম একানোস। ইন্তেহার শরীরে কোনো সাড়া নেই, কিন্তু তিমিরের বুকের ধরফরানি সে অনুভব করতে পারছিল। তিমির এবার একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবারও ফিসফিস করে বলল, আমার বিশ্বাস রৌদ্রবীরের কিচ্ছু হয়নি, হতে পারে না। বীর কখনো তোকে এই অবস্থায় ফেলে যেতে পারে না। সে আসবে, তাকে আসতেই হবে। তার ইন্তেহাকে সে এভাবে মাঝপথে ছেড়ে যাওয়ার ছেলেই না। তিমিরের এই কথাগুলো যেন পাথরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। গুদামের বাইরে হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, যেন তিমিরের বিশ্বাসের সাথে তাল মিলিয়ে কোনো এক অজেয় শক্তি ধুয়ে আসছে এই নরকের দ্বার প্রান্তে। তিমির ইন্তেহাকে আগলে ধরে রৌদ্রবীরের কথা বলছিল, তখন তার চোখের সামনে ভেসে উঠছিল ফেলে আসা দিনগুলো। বাইরের দুনিয়া জানতো ইন্তেহার রক্ষাকর্তা কেবল রৌদ্রবীর, কিন্তু পর্দার আড়াল থেকে যে মানুষটি বীরের প্রতিটা পদক্ষেপে ছায়ার মতো শক্তি জুগিয়েছে সে হলো তিমির। তিমির আর বীর ছিল বেস্ট ফ্রেন্ড। তাদের বন্ধুত্ব স্কুল জীবন থেকে। একে অপরের সাথে সব শেয়ার করে, দুজনে একে অপরকে বিশ্বাস করে। তিমির ইন্তেহার ব্যাপারে জানতো, কিন্তু কখনো ইন্তেহার সামনে আসেনি, কারণ বীরই তাকে আসতে দেয়নি ইন্তেহার কাছাকাছি। একটা রাস্তার ধারে রৌদ্রবীর আর তিমির দাঁড়িয়েছিল। তখন তারা দুইজনে কিশোর। বীরের চোখে মুখে ছিল এক অদ্ভুত দুশ্চিন্তার ছাপ। হঠাৎই বীর তিমিরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, তিমির, আমি জানি না সামনে কি আছে। ইন্ডিয়াকে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় থাকি। ও যতটাই শক্ত দেখে না কেন, ভেতর থেকে ও বড্ড অভিমানী। তিমির হেসে বলল, তোর থাকতে ওর আবার চিন্তা কিসের? তুই তো আছিসই। বীর গম্ভীর স্বরে, আমি পরিস্থিতির শিকার হতে পারি, ওর ভালোর জন্য আমাকে ওকে ছেড়ে যেতে হতে পারে, কিন্তু কিন্তু তুই সবসময়ের পাশে থাকবি, কথা দে। তিমির সেদিন বীরের চোখের দিকে তাকিয়ে দমে গিয়েছিল। বীরের কণ্ঠ ছিল বন্ধুত্বের চেয়েও বড় এক দায়িত্বের সুর। তিমি সেদিন বীরের হাত শক্ত করে ধরে বলেছিল, তুই না থাকলেও আমি থাকবো ওর জন্য, আই প্রমিস। ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে ফিরল তিমির। তার কানে এখনো বীরের সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। সে ইন্তেহার মাথাটা নিজের বুকের আরো কাছে টেনে নিল। রাজীব আর শেহজাদের দিকে তাকিয়ে তিমিরের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলতে লাগলো। সে ফিসফিস করে ইন্তেহাকে বলতে লাগলো, বীর আমাকে বলেছিল তোকে আগলে রাখতে। সে হয়তো জানতো এমন কোনোদিন আসবে। ইন্তেহা, তুই আমার জীবনে একটা দায়িত্ব হিসেবে আসলেও আজ তুই আমার রক্তের চেয়েও বেশি। বীর হয়তো এখানে নেই, কিন্তু ওর বিশ্বাস আমার সাথে আছে।
তিমিরের কথা তার কানে গেল কিনা সেটা বোঝা গেল না। ইন্তেহা বসে রইল, তার মধ্যে কোনো নাড়াচাড়া বা সারা শব্দ নেই। রৌদ্রবীরের সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত একে একে তার মনে পড়তে লাগলো। সব যেন চোখের সামনে ভেসে উঠল। রৌদ্রবীরের সাথে প্রথম দেখা, সেই ঝগড়া, আর তারপর যখনই দেখা হতো তখনই একে অপরের সাথে লেগে থাকা। এমন কোনো সময় ছিল না যখন ইন্তেহা তার সাথে ঝগড়া করেনি, অথচ সেই রৌদ্রবীরই সবসময় তাকে আগলে রেখেছে, সব বিপদ থেকে রক্ষা করেছে। প্রথম প্রথম ইন্তেহা তার উপর রেগে থাকতো ঠিকই, কিন্তু কখন যে অবুঝের মতো রৌদ্রবীরের প্রতি তার মনে ভালোবাসা তৈরি হয়ে গেছে সে নিজেও জানে না। এই অনুভূতিটা সে কখনো স্বীকার করতে চায়নি, আজও চায় না। কিন্তু আজ রৌদ্রবীরকে হারিয়ে যেন তার পুরো পৃথিবীটাই থমকে গেছে। আগেও তো রৌদ্রবীর তাকে ছেড়ে গিয়েছিল, তখন তো এমন লাগেনি। তখন ইন্তেহা ঠিকই বাঁচতে শিখে গিয়েছিল, তার মনে রাখছিল, কিন্তু নিজেকে এতটা অসহায় আর নিঃস্ব কখনো মনে হয়নি। তিমির ইন্তেহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, তার নিজের চোখেও জল চিকচিক করছে। আর দূর থেকে দাঁড়িয়ে আধার ও আভা চুপচাপ ইন্তেহার অবস্থা দেখছিল, আধারের চোখেও পানি। এহসান খান ধীরে ধীরে পেছনে একটা ভাঙা কাঠের বাক্সের উপর বসে পড়লেন। রাগে দুই হাতে মাথা চেপে ধরলেন তিনি। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল উগ্র দাড়ি আর চোয়ালের ভাঁজে গিয়ে হারিয়ে যাচ্ছে। যে মানুষটা সারাটা জীবন কঠোরতার চাদরে নিজেকে ঢেকে রেখেছিলেন, আজ তিনি তাসের ঘরের মতো ভেঙে পড়েছেন। তার অপেক্ষা আজ ধুলোয় মিশিয়ে গেছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে ফেলে আসা দিনগুলোর কথা, যে নীরাকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলেন, যার সমস্ত অন্যায় আর অবহেলাকে দিনের পর দিন নীরবে সহ্য করে গেছেন শুধুমাত্র এই ভালোবাসার টানে। সেই নারী আজ এত বড় একটা অপরাধ করতে পারলেন, নিজের পেটের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে শত্রুর সাথে হাত মেলালেন। এহসান খানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে হলো এত বছরের জমানো সব কষ্ট এক হয়ে আজ তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেলছে। অন্যদিকে ভিরান নূরকে জড়িয়ে রেখে দাঁড়িয়ে অস্থিরভাবে নিজের ফোনটা কানে চেপে ধরে আছে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। সে বারবার রৌদ্রবীরের নাম্বারে ডায়াল করে চলেছে, কিন্তু ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর প্রতিবারই একঘেয়ে সুরে বলে চলেছে, আপনার নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ভিরান দাঁতে দাঁত চেপে ফোনটা কান থেকে নামালো। তার মনে এক ভয়ঙ্কর ডাক ডাকছে। বীরের মতো ছেলে যে কিনা ইন্তেহার বিপদের কথা শুনলে মহাপ্রলয় ঘটিয়ে দিতে পারে, সে এখনো এখানে পৌঁছায়নি কেন? তার ফোন কেন বন্ধ? ভিরান এখনো জানে না হাইওয়ে সেই ভয়ঙ্কর বিস্ফোরণের কথা। নিজের অজান্তেই ভিরানের হাত কাঁপতে লাগলো। সে আবার নাম্বারে চাপ দিল, কিন্তু ফলাফল শূন্য। ঠিক তখনই গুদামের মেঝেতে একজোড়া কাঁপা কাঁপা পায়ের শব্দ পাওয়া গেল। মিসেস নীলা অত্যন্ত ধীর গতিতে কাঁপতে কাঁপতে ইন্তেহার দিকে এগিয়ে যেতে লাগল। তার চোখ দুটো এখন সম্পূর্ণ শূন্য, সমস্ত জেদার অহংকার যেন কর্পূরের মতো উড়ে গেছে। সবার চোখের ঘৃণা তাকে বাস্তবতার এক নির্মম আয়নার সামনে দাঁড় করিয়েছে। তিনি যতবার ইন্তিহার ওই নিষ্প্রাণ পাথরের মুখের দিকে তাকাচ্ছেন, ততবার তার মনে হচ্ছে কেউ তার কলিজাটা টেনে বের করে নিচ্ছে। তিনি ইন্তেহার খুব কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। কাপা কাপা একটা হাত বাড়িয়ে ইন্তেহার ফ্যাকাশে গালটা ছুঁতে চাইলেন। তার গলা দিয়ে কোনো স্পষ্ট আওয়াজ বেরোচ্ছিল না, শুধু এক রুদ্ধশ্বাস আকুলতা নিয়ে ডাকলেন, ইন্তেহা। কিন্তু ইন্তেহা কোনো সারা শব্দ করলো না, না কোনো হেলদোল করলো না। তার চোখের মনি একটু নড়ল। সে যেন এক জ্যান্ত লাশ, যার আত্মা অনেক আগেই এই শরীর ছেড়ে বহু দূরে চলে গেছে। তিমির ইন্তেহাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তার চোখ দুটো রাগে ও ঘৃণায় লাল হয়ে উঠেছে। সে এক ঝটকায় মিসেস নীলার হাতটা সরিয়ে দিয়ে গর্জে উঠল, দূরে থাকুন ওর থেকে, আর একটাও নাটক করবেন না। যখন ওকে শেষ করার চক্রান্ত করছিলেন তখন মাতৃত্ব কোথায় ছিল আপনার? এখন আর মায়া কান্না কেঁদে লাভ নেই। আপনার ইন্তেহা আজ মরে গেছে। একে আপনার বিষাক্ত হাত দিয়ে আর ছোবেন না। আধার আর আভাও দূর থেকে ইন্তেহার এই অবস্থা দেখছিল। আধারের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে, আর আভা নূরের কাঁধে হাত রেখে নীরবে চোখের জল ফেলছে। তিমিরের তীব্র বাধার পরও মিসেস নীলার ভেতরের অপরাধবোধ যেন তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তিনি তিমিরের ক্ষোভকে উপেক্ষা করে আবারও ইন্তেহার অবিন্যস্ত চুলগুলো ছুঁয়ে ডুকরে কেঁদে উঠলেন। বুক ফাটা আর্তনাদ নিয়ে বললেন, ইন্তেহা, স্টপ ইট। হঠাৎ যেন পুরো গুদাম ঘরের বাতাসটির এক ভয়ঙ্কর বজ্রপাত হলো। এতক্ষণ পাথরের মতো নিথর বসে থাকা ইন্তেহা আচমকা এক পৈশাচিক শক্তিতে সোজা হয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। তার গগনবিদারী চিৎকারে গুদামের দেয়ালগুলো যেন থরথর করে কেঁপে উঠল। উপস্থিত সবাই চমকে গেল। ইন্তেহার চোখ দুটো এখন আর নিভে যাওয়া ছাই নয়, সেখানে যেন হাজারটা আগ্নেয়গিরি একসাথে ফেটে পড়ছে। সে তার রক্তলাল চোখ দুটো সরাসরি মিসেস নীলার উপর রাখলো। রাগে ক্ষোভে আর তীব্র যন্ত্রণায় তার পুরো শরীর একটা বুনো পশুর মতো কাঁপছে। সে দাঁতে দাঁত চেপে গলার সমস্ত শিরা ফুলিয়ে ভয়ঙ্করভাবে গর্জে উঠল, কোন সাহসে, কোন সাহসে আবার আমার নাম নিলেন আপনি? নাম নেবেন না আপনি আমার। আপনার মুখে এই নাম শুনলে আমার নিজের শরীরের রক্ত বিষাক্ত মনে হয়। ইন্তেহার শরীর থরথর করে কাঁপছে। রক্তমাখা অবস্থা, ধুলোমাখা পোশাকে ভয়াবহ লাগছে তাকে। মিসেস নীলা অবিশ্বাসের দৃষ্টিতে ইন্তেহার এই চণ্ডী রূপ দেখে মাটিতে হাতড়ে পিছিয়ে গেলেন, কিন্তু ইন্তেহা থামল না। সে নিজের বুক চাপড়ে পাগলের মতো হাসতে হাসতে আবারও কান্নায় ভেঙে পড়ে চিৎকার করতে লাগলো, আপনার জন্য আজ আমি বিধবা, শুধুমাত্র আপনার জন্যই নীলা।
ইন্তেহার ঠোঁটের কোণ দিয়ে আবারও রক্ত চুইয়ে পড়ছে। সে মিস্টার এহসানের দিকে আঙ্গুল উঁচিয়ে মিসেস নীলাকে লক্ষ্য করে বলল, প্রতিশোধ নিতে চেয়েছিলেন ওনার উপর, তাহলে আমার বীর ভাইকে কেন কেড়ে নিলেন? ইন্তেহার এই চরম উন্মাদনার আর্তনাদ দেখে তিমির আর রাধা দ্রুত এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। তিমির কেঁদে উঠে বলল, কিন্তু শান্ত হ, নিজেকে সামলা। কিন্তু ইন্তেহা যেন আজ সব বাঁধনের বাইরে। সে তিমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শেহজাদার রাজীবের দিকে তাকালো। তার চোখে তখন আর কোনো মানুষের অনুভূতি অবশিষ্ট নেই, আছে শুধু এক চরম ধ্বংসের নেশা। ইন্তেহার মুখ থেকে বিধবা শব্দটা এবং রৌদ্রবীরের পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা শুনে সবাই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধতার অতল গহ্বরে তলিয়ে গেল। বিরান, মিস্টার এহসান খান এবং মিসেস নীলা তিনজনেই বিস্ফোরিত চোখে ইন্তেহার দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখের পলক যেন থমকে গেছে, মস্তিষ্কে চরম সত্যটা গ্রহণ করতে অস্বীকার করছে। বিরানের হাতের ফোনটা মেঝেতে পড়ে যাওয়ার উপক্রম হলো। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো ইন্তেহার দিকে। রৌদ্র বিরান নেই। বিরানের পাথুরে চোয়াল শক্ত হয়ে উঠল, তার বুকের ভেতরটা এক অজানা হাহাকারে মোচড় দিয়ে উঠল। মিস্টার এহসান খান দুই হাত মুখ থেকে সরিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তার পাজোড়া যেন অবশ্যই আসছিল। যে রৌদ্রবীরকে ইন্তেহার সবচেয়ে বড় ঢাল হিসেবে জানতেন, সেইভাবে চিরতরে হারিয়ে গেল। তার মেয়ের জীবনের একমাত্র আলোটুকু নিভে গেল। এহসান খানের চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। রাগে তার মাথায় আগুন জ্বলে উঠল। সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন মিসেস নীলা। তিনি কাঁপতে কাঁপতে নিজের দুই হাত দিয়ে মুখ চেপে ধরলেন। তিনি চেয়েছিলেন ইন্তেহাকে শিক্ষা দিতে, এহসান খানকে কষ্ট দিতে, কিন্তু তার এই অন্ধ প্রতিশোধের খেলায় একটা তাজা প্রাণীভাবে ঝরে যাবে এটা তিনি কল্পনাও করেননি। নিজের অজান্তেই তার মুখ থেকে এক তীব্র অপরাধবোধের আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু গলার কাছে এসে তা আটকে গেল। শেহজাদ একটা ভাঙা চেয়ার টেনে আয়েশ করে বসলো। তার ঠোঁটের কোণের বিষাক্ত হাসিটা আরো চওড়া হয়েছে। সে যেন কোনো টান টান নাটকের সেরা দৃশ্যটা উপভোগ করছে। রাজীবও তার পাশে দাঁড়িয়ে দাঁত বের করে হাসতে লাগলো। ইন্তেহারে এই আকাশ বাতাস ফাটানো কান্নার বাকিদের স্তম্ভিত চেহারা তাদের পরম তৃপ্তি দিচ্ছিল। শেহজাদ হাততালি দেওয়ার ভঙ্গিতে ধীর স্বরে পড়ল, বাহ, কি চমৎকার ক্লাইম্যাক্স! রৌদ্রবীর মাহতাব চৌধুরী ধোয়ার সাথে মিশে নীল আকাশে উড়ে গেল, আর ইহসান খানের দর্প চূর্ণ হলো। খেলাটা কিন্তু বেশ জমলো, কি বলো রাজীব? রাজীব অট্ট হাসি দিয়ে যোগ করলো, একদম ঠিক বলেছ ভাই। যে বীরের গরমে পুরো শহর কাঁপত, আজ সে নিজেই ছাই। এখন এই পুরো সাম্রাজ্য আমাদের। নূরার আবার সহ্য ক্ষমতার বাদ এবার পুরোপুরি ভেঙে গেল। নূর নিজের মুখ চেপে ধরে মাটিতে ধপ করে বসে পড়ল। সে ডুকরে কেঁদে উঠে বলতে লাগলো, না, এটা হতে পারে না। বীর ভাইয়া আমাদের এভাবে ছেড়ে যেতে পারে না আপু। আভা নূরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তার চোখের জল নূরের কাঁধ ভিজিয়ে দিচ্ছিল। বিরানার এক মুহূর্ত স্থির থাকতে পারল না। সে ঝড়ের বেগে এগিয়ে এসে ইন্তেহার দুই কাঁধ শক্ত করে চেপে ধরল। তীব্র মানসিক ধাক্কায় তার নিজের কণ্ঠস্বরও তখন কাঁপছিল। সে ইন্তেহাকে সজোরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বলে উঠল, ইন্তেহা, তুই সব কি বলছিস? কি আবল তাবল বলছিস তুই? রৌদ্রবীরের কি হয়েছে? সোজা করে বল। কিন্তু ইন্তেহা বিরানের কোনো কথার উত্তর দিল না। তার শরীরটা যেন কোনো জড়বস্তু, কিন্তু তার চোখ দুটো জ্যান্ত আগ্নেয়গিরি। সে বিরানের দিকে একবারও না তাকিয়ে শুধু অগ্নিদৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা মিসেস নীলার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এত তীব্র ঘৃণা আর আক্রোশ জমা হয়ে আছে যে মনে হচ্ছিল কেবল চাহনি দিয়ে সে সামনের মানুষটাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। তার ঠোঁট দুটো শক্ত হয়ে চেপে বসে আছে, যেন নিজের ভেতরের শেষ আর্তনাদটুকু সে দাঁত চেপে আটকে রেখেছে। মিস্টার এহসান খানও আর নিজের জায়গায় স্থির থাকতে পারলেন না। তিনি টলমল পায়ে এগিয়ে এলেন মেয়ের কাছে। তার পাথুরে মুখটা আজ চরম অবসাতায় ভেঙে পড়েছে। তিনি কাঁপা কাঁপা গলায় প্রায় আকুল হয়ে বললেন, ইন্তেহা, কি বলছিস এইসব? আভা চিৎকার করে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা কান্নায় সবার দৃষ্টি মুহূর্তের জন্যই তার দিকে ঘুরে গেল। আভা দুই হাতে নিজের মুখ ঢেকে হাহাকার মেশানো গলায় বলল, আমরা নিজের চোখে দেখেছি রৌদ্রবীর ভাইয়ার গাড়িটা আগুন ধরে মাঝ রাস্তায় উড়ে গেছে। কিচ্ছু বাকি নেই, আর কিচ্ছু নেই। আভার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল, কিন্তু কান্নাকাটির মাঝেও ইন্তেহা হঠাৎ অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। তার চোখের বাষ্পীভূত জল নিমিষেই শুকিয়ে গিয়ে সেখানে জমা হলো এক জমাট বাঁধা অন্ধকার। সে ভিরানের শক্ত বাঁধন অগ্রাহ্য করে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর অত্যন্ত ধীর মাপা কদমে এগিয়ে যেতে লাগলো মাটিতে বসে থাকা মিসেস নীলার দিকে। তার প্রতিটা পদক্ষেপ যেন এক একটা মৃত্যুর ঘণ্টার মতো শোনালো। ইন্তেহা এসে দাঁড়ালো মিসেস নীলার ঠিক সামনে। তার শরীরটা সোজা, মাথাটা সামান্য কাত করা, কিন্তু তার চোখের যে চাহনি তা আর কোনো মানুষের চোখে ছিল না। সেই চোখের গভীরে কোনো মায়া নেই, দয়া নেই, এমনকি প্রতিশোধের চপলতাও নেই। আছে শুধু এক আদিম হিংস্র শূন্যতা, এক চরম ভিলেনের মতো। সেই চাহনি এতটাই ভয়ঙ্কর ছিল যে সামনে থাকা মিসেস নীলা
নীলা আতঙ্কে স্তব্ধ হয়ে গেলেন। শুধু তিনি নন, পাশে দাঁড়িয়ে থাকা শেহজাদ আর রাজীবের ঠোঁটের কোণে হাসিটাও সেই চাহনি দেখে এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। সবাই এক অজানা আশঙ্কায় শিওরে উঠল। ইন্তেহা নিচু হয়ে মিসেস নীলার চোখের দিকে তাকালো। তার কণ্ঠস্বর চিৎকারের চেয়েও ভয়ঙ্কর শোনালো, কারণ তা ছিল একদম নিচু এবং বরফ শীতল। সে দাঁতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, ঘাতকের ক্ষমা হয়, বিশ্বাসঘাতকের নয়। কথাটা বলে ইন্তেহার চোয়াল শক্ত হয়ে উঠল। তার ভেতরের আক্রোশ আর উন্মাদনা যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠল। পরিস্থিতি যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী রূপ নিতে পারে বুঝতে পেরে তিমিরার আধার আর এক সেকেন্ডও দেরি করল না। তারা দুজনেই ছুটে এসে ইন্তেহাকে পেছন থেকে জাপটে ধরল এবং টেনে হিঁচড়ে মিসেস নীলার সামনে থেকে সরাতে চাইল। ছাড় আমায়, তুমি ছাড়। এই মহিলাকে আজ আমি নিজ হাতে খুন করব। ইন্তেহা উন্মাদের মতো হাত পা ছুড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ইন্তেহাকে এই মুহূর্তে ভয়ঙ্কর এক সাইকো মনে হচ্ছে। তার গায়ের শক্তি সাধারণ মানুষের সীমানা ছাড়িয়ে গেছে। তিমিরার আধার তাকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। এই ধস্তাধস্তির এক পর্যায়ে ইন্তেহার উপর ঢিলে ঢালা শার্টটা টান লেগে শরীর থেকে পুরোপুরি খুলে চলে এলো তিমিরের হাতে। এখন ইন্তেহার গায়ে জড়িয়ে আছে কেবল একটা স্লিভলেস টি শার্ট। এলোমেলো বুনো চুল মুখের উপর ছড়ানো, ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত আর উন্মুক্ত দুই হাতে ফুলে ওঠা শিরা। সব মিলিয়ে তাকে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর এক সাইকোর মতো দেখাচ্ছে। ইন্তেহার চোখ দিয়ে যেন রক্ত বাহির হচ্ছে, চোখের পলক পড়ছে না কিছুতে। হঠাৎই তার চোখ জোড়া মেঝেতে পড়ে থাকা একটা মরিচা ধরা লোহার রডের উপর গিয়ে স্থির হলো। তিমিরার আধারের বাঁধন এক ঝটকায় ছিন্ন করে ক্ষিপ্ত গতিতে সে রডটা তুলে নিল। কোনো কিছু ভাবার আগে সে রডটা নিয়ে মিসেস নীলার দিকে ধেয়ে গেল। মা, আন্টি, কান্না থামিয়ে নূর আর আভা একসাথে কান ফাটানো চিৎকার দিয়ে উঠল। নূরের চোখ আতঙ্কে বন্ধ হয়ে গেল। সে ভাবলো এই বুঝি তার মায়ের মাথাটা গুঁড়ো হয়ে গেল। তিমিরার আধার ইন্তেহারাই রূপ দেখে সত্যি সত্যি ভয় পেয়ে গেল। তারা চিৎকার করে উঠল, কিন্তু না, থাম। ঠিক সেই মুহূর্তে রডটা যখন মিসেস নীলার মাথায় আঘাত করতে যাবে তখন মিস্টার এহসান খান নিজের জীবন বাজি রেখে মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি এই শক্ত হাতে ইন্তেহার হাতটা চেপে ধরলেন। মরিচা ধরা রডটা মিসেস নীলা চুল ঘেঁষে সামান্য দূরত্বে থেমে গেল। মিসেস নীলা আতঙ্কে চোখ বড় বড় করে মেঝেতে জমে গেলেন। তার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। অন্যদিকে ভিরানি চরম বিশৃঙ্খলার মাঝেও এক কোণায় দাঁড়িয়ে অনবরত কাউকে কল করার চেষ্টা করে যাচ্ছে। তার চোখ চারিপাশের পরিস্থিতির উপর থাকলেও কান ফোনের রিংটোনের দিকে। সে যেন কোনো এক অদৃশ্য শক্তির সাথে যোগাযোগের জন্য মরিয়া হয়ে উঠেছে। মিস্টার এহসান খান ইন্তেহার হাতটা ধরে রেখে কাঁপা কাঁপা অথচ তীব্র অনুনয়ের সুরে বললেন, ইন্তেহা, তুই শান্ত হ। তুই যতই রাগ করিস না কেন, ও তোর মা। তুই আমার চোখের সামনে আমার স্ত্রীকে এভাবে আঘাত করতে পারিস না। এহসান খানের কথা শুনে ইন্তেহা এক মুহূর্তের জন্য স্থির হলো। তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চরম তাচ্ছিল্যের হাসি। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক তীব্র বিষাদ আর উপহাস। সে এক ঝটকায় এহসান খানের হাত থেকে নিজের হাতটা মুক্ত করে নিল। রডটা সে নামিয়ে নিল, তবে সেটা ফেলে দিল না। লোহার ভারী রডটা পিচের মেঝেতে টেনে হিঁচড়ে শব্দ তৈরি করতে করতে সে মিস্টার এহসানের দিকে এগিয়ে আসতে লাগলো। ইন্তেহার হাতের আঘাতের রক্ত রড বেয়ে নিচে পড়ছিল, রক্তের দাগ তৈরি হচ্ছিল সেই জায়গায়। ইন্তেহা এত জোরে রডটা ধরেছে যে তার হাত থেকে আরো বেশি রক্ত পড়ছে। সে মিস্টার এহসানের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা ধারালো গলায় বলল, স্ত্রী, তোমার সেই স্ত্রী আমার স্বামীকে শেষ করেছে, আমাকে বিধবা করে শান্তিতে বাঁচবে ভাবছো? ইন্তেহা ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে রক্তমাখা ঠোঁটে ভয়ঙ্কর হেসে বলল, যে নারীর জন্য সবকিছু, এই সব কিছুর শুরু, ওই নারীকেই না হয় শেষ করে দিই, কি বলেন? ইন্তেহার ঠোঁটের কোণে ঝুলে থাকা ভয়ঙ্কর হাসিটা দেখে মিসেস নীলা আতঙ্কে নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। মিস্টার এহসান খানও মেয়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন না এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে নাকি ধ্বংসের কোনো জীবন্ত প্রতিমূর্তি। তিনি ইন্তেহাকে আটকাতে পারবেন না। ইন্তেহাকে আটকাতে হলে তাকে আঘাত করতে হবে, তিনি তা করতে পারবেন না। ইন্তেহা ধীরে ধীরে রডটা মেঝেতে ঘষতে ঘষতে আরও এক কদম এগিয়ে এলো। মরিচা ধরা লোহার শব্দটা পুরো গুদাম জুড়ে কানে বিঁধে উঠছিল। তার রক্তমাখা হাতের চাপ আরও শক্ত হলো রডটার উপর। মনে হচ্ছিল সে সত্যি এবার মিসেস নীলার মাথাটা চূর্ণ করে দিবে। শেহজাদ ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। রাজীবও দাঁত বের করে দৃশ্যটা উপভোগ করতে লাগলো। তাদের চোখে কোনো ভয় নেই, বরং এক অসুস্থ রকমের তৃপ্তি। রাজীব কটাক্ষে সুরে বলল, মার, থামলি কেন? আজ মা আমের নাটকের শেষটাও দেখে যাই। কথাটা শোনা মাত্র ইন্তেহার চোখের মনি অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। হঠাৎ সে একদম স্থির হয়ে গেল। তারপর আচমকা সে নিজের ঘাটটা ধীরে ধীরে ঘুরিয়ে রাজীবের দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে রাজীবের বুকের ভেতরটা কেঁপে উঠল। ইন্তেহার চোখে স্পষ্ট হিংস্রতা। তিমিরের বুক ধক করে উঠল। আধার ঢোক গিলে রাজীব ইন্তেহার কাছে এসে ওর কাঁধে হাত রেখে বলতে নিল, তোর বুক কাঁপছে? তাহলে দে, আমি তোর কাজটা করে।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইন্তেহা হঠাৎই গতিতে ঘুরে দাঁড়ালো। তার এলোমেলো চুল বাতাসে উড়ে উঠল। পরের মুহূর্তে সে দুই হাতে রডটা শক্ত করে ধরে সমস্ত শক্তি দিয়ে রাজীবের মাথার দিকে সজোরে আঘাত করলো। লোহার ভয়ঙ্কর শব্দে পুরো গুদাম যেন কেঁপে উঠল। সাথে সাথে রাজীবের মুখ থেকে এক বিভৎস চিৎকার বেরিয়ে এলো। তার মাথার পাশ ফেটে রক্ত ছিটকে মেঝেতে পড়ল। চোখ দুটো উল্টে গিয়ে সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। রক্তের ছিটে ইন্তেহার মুখে এসে পড়ল। পুরো জায়গাটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। শেহজাদের মুখের হাসি জমে গেল। সে স্তব্ধ হয়ে গেল। ভিরান হতবাক হয়ে তাকিয়ে রইল। নূর নিজের মুখ চেপে ধরে কেঁদে উঠল। আভা আতঙ্কে পিছিয়ে গেল। মিসেস নীলা শ্বাস বন্ধ হয়ে যাওয়া চোখে তাকিয়ে রইলেন। কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না ঠিক কী ঘটল। রাজীব মেঝেতে পড়ে যন্ত্রণায় ছটফট করছে। মাথা থেকে অনবরত রক্ত বেরিয়ে মেঝে লাল করে দিচ্ছে। ইন্তেহা সম্পূর্ণ নিস্তব্ধ দাঁড়িয়ে আছে। তার হাতের ধরা রক্তমাখা রডটা থেকে টপটপ করে রক্ত ঝরছে। তারপর ধীরে ধীরে ইন্তেহা মাথা তুলে শেহজাদের দিকে তাকালো। ইন্তেহা রক্তমাখা ঠোঁট চেটে নিচু আর ভয়ঙ্কর গলায় বলল, নীলার পর তোদের পালা। রাজীব মেঝেতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার মাথার পাশ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে। সে কাপা হাতে নিজের মাথা চেপে ধরে অস্পষ্ট স্বরে গোঙাতে লাগলো। ভাই? শেহজাদের চোখ রক্ত লাল হয়ে উঠল। সে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রাজীবের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার মুখ বিকৃত হয়ে গেল। ভয়ঙ্কর রাগে চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের শিরাগুলো ফুলে উঠেছে। কিন্তু ইন্তেহা তখনও নিথর দাঁড়িয়ে। এবার সে হিংস্র দৃষ্টিতে তাকালো মিস্টার এহসানের পিছনে দাঁড়িয়ে থাকা মিসেস নীলার দিকে। ঠিক তখনই গুদামের এক কোণা থেকে আরফান দৌড়ে এসে রাজীবকে ধরে ফেলল। রাজীব প্রায় অচেতন হয়ে যাচ্ছিল। তার শরীর ঢিলে হয়ে আসছে। আরফান আতঙ্কিত গলায় চিৎকার করে উঠল, ভাই, রাজীব ভাইয়ের অবস্থা খারাপ, অনেক রক্ত বের হচ্ছে। শেহজাদ দ্রুত হাঁটু গেড়ে রাজীবকে ধরল। তার চোখে স্পষ্ট আতঙ্ক। তারপর দাঁত চেপে বলল, ওকে এখনই হাসপাতালে নিয়ে যা। আরফান দ্রুত মাথা নেড়ে রাজীবকে কষ্ট করে কাঁধে তুলল। আরও দুজন লোক এসে তাকে সাহায্য করলো। রাজীব আধা অচেতন অবস্থায় ব্যথায় কাতরাতে কাতরায় গোঙাচ্ছিল। তারা দ্রুত গুদামের বাইরে বেরিয়ে গেল। শেহজাদ রাগে দাঁতে দাঁত চেপে বলল, সবাইকে ধর, কাউকে ছাড়বি না। শেহজাদের লোকগুলো চারিদিক থেকে ওদের সবাইকে ঘিরে ফেলেছে। ভিরান সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে সে নূর আর আভার সামনে দাঁড়ালো। আধার পাশের একটা লোহার চেন হাতে তুলে নিল। তিমির নিজের মুঠি শক্ত করলো। আর মাঝখানে দাঁড়িয়ে থাকা ইন্তেহা সে ধীরে ধীরে মাথা কাত করলো। তার চোখে তখন এমন এক অন্ধকার নেমে এসেছে যা দেখে মনে হচ্ছে আজ এই গুদামে হয়তো সত্যি রক্তের বন্যা বইবে। লোকগুলো হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। ধর, কাউকে পালাতে দিবি না। চারিদিক থেকে ভারী বুটের শব্দ এগিয়ে আসতে লাগলো। কারো হাতে লোহার রড, কারো হাতে ছুরি, আবার কেউ বন্দুক তাক করে এগিয়ে আসছে। নূর আতঙ্কে আবার হাত শক্ত করে কেঁপে উঠল। আভা তাকে বুকের সাথে চেপে ধরে পিছিয়ে গেল দেয়ালের দিকে। মিসেস নীলা সম্পূর্ণ অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন। তার পুরো শরীর কাঁপছে। চোখের সামনে একের পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তার চোখ বারবার গিয়ে থামছে ইন্তেহার উপর। সেই মেয়েটা যাকে তিনি জন্ম দিয়েছেন আজ যেন তার চোখের সামনে এক হিংস্র পশুতে পরিণত হয়েছে, যে তাকে মারার জন্য তার সামনে দাঁড়িয়ে আছে। ইন্তেহাকে কেউ স্পর্শ করতে পারছে না। এর আগে তিমির, আধার আর ভিরান লোকগুলোকে আটকে ফেলেছে। ইন্তেহার কোনো হেলদোল নেই। তার দৃষ্টি এখনো মিসেস নীলার দিকে। তার চোখে বারবার রৌদ্রবীরের মৃত্যুর দৃশ্যটা ভেসে উঠছে। ইন্তেহা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে তার হাতে থাকা রডটা ধীরে ধীরে ফেলে দিল। একজন লোক তেড়ে এসে তিমিরের উপর লোহার পাইপ চালিয়ে দিল। তিমির হাত দিয়ে আঘাত ঠেকিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। কিন্তু পরের মুহূর্তে সেই লোকটার কলার চেপে ধরে সজোরে হাঁটু দিয়ে তার পেটে আঘাত করলো। লোকটা কুকিয়ে মাটিতে পড়ে যেতে তিমির তার হাত থেকে পাইপ ছিনিয়ে নিয়ে আরেকজনের মুখে সজোরে আঘাত করলো। রক্ত ছিটকে পড়ল চারিদিকে। আধার হাতে থাকা লোহার চেনটা ঘুরিয়ে এক লোকের গলায় পেঁচিয়ে টেনে মাটিতে ফেলে দিল। তারপর আরেকজন তার দিকে ছুরি নিয়ে আসতে আধার পাশ কাটিয়ে তার হাতে এমনভাবে লাথি মারল যে ছুরিটা দূরে ছিটকে গেল। ভিরান পুরোপুরি উন্মত্ত হয়ে গেছে। এক লোকের মুখে ঘুষি মেরে তাকে দেয়ালে ছুঁড়ে ফেলল। আরেকজন পিছন থেকে তাকে ধরতে এলে সে ঘুরে দাঁড়িয়ে তার মাথা ধরে সজোরে হাঁটুতে আঘাত করলো। মিস্টার এহসান খান কি করবেন বুঝতে পারছেন না। চারিপাশের অবস্থা দেখে তার মাথা কাজ করছে না। এক লোক বন্দুক তুলে তার দিকে তাক করতেই এহসান খান পাশের কাঠের বাক্সটা তুলে তার গায়ে ছুঁড়ে মারলেন। শেহজাদের দৃষ্টি অন্য কোনো দিকে নেই, শুধু ইন্তেহার দিকে। দুজন লোক একসাথে ইন্তেহাকে ধরতে এগিয়ে এলো, কিন্তু মিস্টার এহসান লোকগুলোকে আটকে নিল। তিমির আর আধার একের পর এক লোক সামলাচ্ছে। ভিরান, নূর আর আভার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। শেহজাদের লোকেরা আবারও ঘিরে ধরছে চারিদিক। এই বিশৃঙ্খলার মাঝে মাটিতে পড়ে থাকা এক লোকের হাত থেকে একটা বন্দুক গড়িয়ে এসে থামলো ইন্তেহার পায়ের কাছে। ইন্তেহার চোখ নিচে নামালো।
তারপর ধীরে ধীরে সে বন্দুকটা তুলে নিল। তার নিঃশ্বাস ভারী, চোখ দুটো অস্বাভাবিক স্থির। মিসেস নীলা ঠিক তখনই দেয়ালের পাশে অসহায়ের মতো দাঁড়িয়েছিলেন। তার চোখে আতঙ্ক, অপরাধবোধ আর কান্না জমে আছে। ইন্তেহা ধীরে ধীরে বন্দুকটা তুলল, মাথা কাত করে রক্তমাখা ঠোঁটে বাঁকা হাসলো, সোজা মিসেস নীলার মাথার দিকে বন্দুকটা তাক করলো। মিসেস নীলা থেমে গেলেন, তার দৃষ্টি শীতল হলো। তিনি মেনে নিলেন তার পরিণতি। আজ মেয়ে তার মাকে নিজ হাতে শেষ করার জন্য তার সামনে দাঁড়িয়ে আছে। ইন্তেহা শান্ত কণ্ঠে বলল, বলেছিলাম না একটু থেমে আবারও বলল, আপনাকে মারতে আমার হাত একটুও কাঁপবে না। মিসেস নীলা চোখ কেঁপে উঠল। তিনি বুঝে গেলেন এইবার সত্যি ইন্তেহা থামবে না। ইন্তেহার আঙ্গুল ধীরে ধীরে ট্রিগারের উপর চাপতে নিল। তার চোখে জল নেই, শুধু জমাট বাঁধা ক্ষোভ। তখনই নূর হঠাৎ দৌড়ে এসে ইন্তেহার হাত ধরে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, এরকম কর না আপু, উনি যেরকমই হোক আমাদের মা। ইন্তেহা নূরের সাথে ধস্তাধস্তি করতে লাগলো। নূর কোনোভাবে ইন্তেহার হাত ছাড়ছে না। রাগে ইন্তেহার চোখগুলো রক্তলাল হয়ে গেছে। সবার দৃষ্টি এসে ঠেকলো এবার ওদের দুজনার উপর। বাকি সবাইও এগিয়ে আসতে নিল, কিন্তু গুলির শব্দ সবার কান কাঁপিয়ে দিল। সবাই জমে গেল। নূরের শরীরটা এক ঝটকায় কেঁপে উঠল, তার ঠোঁট ফাঁক হয়ে গেল, রক্তে তার উদর রঞ্জিত হচ্ছে। নূর ব্যথায় আর্তনাদ করে পেট চেপে ধরে ধীরে ধীরে পেছনে হেলে পড়তে লাগলো। ধস্তাধস্তির কারণে গুলিটা নূরের পেটে লেগেছে। নূর, ভুলক্রমে টিগারে চাপ লেগে গিয়েছে। ভিরানের গলা যেন ছিঁড়ে বেরিয়ে এলো। সে পাগলের মতো দৌড়ে এসে নূরকে পড়ে যাওয়ার আগে ধরে ফেললো। ভিরানের বুক কাঁপছে, তার চোখে পানি। নূরের নিঃশ্বাস কাঁপছে। তার হাত শক্ত করে ভিরানের শার্ট চেপে ধরেছে। ভিরান কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। গাড়ি বাহির কর। তার চোখ লাল হয়ে গেছে, মুখ কাঁপছে। মুখ দিয়ে যেন কোনো কথা বাহির হচ্ছে না। আবার কেঁদে উঠে দৌড়ে এলো। মিস্টার এহসান খানও ছুটে এলেন। আর মিসেস নীলা তো তিনি পুরোপুরি ভেঙে পড়লেন। কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে নূরের মুখ দুহাতে ধরে বললেন, এমন করলি কেন মা? আমি আমার এক মেয়েকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না। তার গলা ভেঙে যাচ্ছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। নূর কষ্টে বড় বড় শ্বাস নিতে নিতে মায়ের দিকে তাকালো। তার চোখ ঝাপসা হয়ে আসছে, তবুও ঠোঁট কাঁপিয়ে বলল, আমি তোমাকে আমার সামনে কিভাবে শেষ হতে দেখি মা? কথাটা শেষ করে সে ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। নূর, চোখ খোল নূর। বিরান প্রায় পাগলের মতো চিৎকার করতে লাগলো। তারপর আর এক সেকেন্ডও দেরি না করে সে নূরকে কোলে তুলে নিল। দ্রুত বের হওয়ার দিকে হাঁটতে লাগলো। আভা কাঁদতে কাঁদতে তাদের পেছনে দৌড়ালো। মিসেস নীলা টলতে টলতে উঠে তাদের সাথে চলে গেলেন। মিস্টার এহসান খানও পেছনে তাকাতে তাকাতে এগিয়ে গেলেন। তিমিরার আধার যেন স্তব্ধ হয়ে আছে, তাদের মাথা হ্যাং হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, শেহজাদ একবারও তাদের থামালো না। সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখলো। তার চোখে পৈশাচিকতা, যেন তার ইচ্ছা পূরণ হচ্ছে। তার চোখ ধীরে ধীরে ঘুরে গিয়ে থামলো ইন্তেহার উপর। ইন্তেহা এখনো একই জায়গায় দাঁড়িয়ে, তার হাতে বন্দুক, কিন্তু আঙ্গুল কাঁপছে, তার গলা শুকিয়ে গেছে। সে ধীরে একটা শুকনো ঢোক গিলল। প্রথমবারের মতো তার চোখে ভয়ঙ্কর আগুনের মাঝে এক ফোঁটা আতঙ্ক দেখা দিল। ইন্তেহার বুক দ্রুত উঠানামা করছে। হাতের রক্তে বন্দুক পুরো লাল হয়ে গেছে। ইন্তেহার চোখের সামনে হঠাৎ একটা ছায়া দেখা গেল। সে ইন্তেহার দিকে আঙ্গুল উঁচিয়ে বলছে, তোর জন্য ইবদেতা মরছে। ছায়াটাকে দেখে ইন্তেহার শরীর হঠাৎ কেঁপে উঠল। সে এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর আবারও সেই কণ্ঠস্বর ভেসে এলো, রৌদ্রবীর শেষ হলো। তার চোখের মনি কেঁপে উঠল। ইন্তেহার আতঙ্কিত দৃষ্টিতে চারিদিকে তাকালো, কেউ নেই, কিন্তু শব্দটা যেন তার মাথার ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। আবারও বলে উঠল, নূরকেও তুই মেরে ফেলেছিস। তুই আসলেই একটা পশু ইন্তেহা। চুপ। হঠাৎ করে ইন্তেহা দুহাতে মাথা চেপে চিৎকার করে উঠল। তার নিঃশ্বাস অস্বাভাবিকভাবেই ভারী হয়ে গেছে। এত কিছু চাপ তার ব্রেন নিতে পারছে না। ইন্তেহার কানে যেন চারিপাশের সব শব্দ ধীরে ধীরে বিকৃত হয়ে যেতে লাগলো। তার বুকের ভেতরটা এত জোরে ধুকপুক করছিল যে নিজের হৃদস্পন্দনই এখন তার কাছে বিস্ফোরণের মতো শোনাচ্ছে। সে দুহাতে মাথা চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখের সামনে বারবার একই দৃশ্য ভেসে উঠছে। রৌদ্রবীরের অ্যাক্সিডেন্ট, ইবতেদার রক্ত, নূরের শরীর থেকে ঝরে পড়া গরম রক্ত। তার মাথার ভিতর যেন কেউ একসাথে হাজারটা কণ্ঠ বাজিয়ে দিয়েছে। সব তোর জন্য। তুই সবাইকে শেষ করে দিচ্ছিস। তুই মানুষ না। ইন্তেহা কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ফেললো। কিন্তু চোখ বন্ধ করেও সে শান্তি পেল না, কারণ এই ছায়াগুলো বাইরের না, এগুলো তৈরি হচ্ছে তার নিজের মস্তিষ্কের ভেতরে। ছোটবেলা থেকেই সহ্য করা অপবাদ, অবহেলা, চোখের সামনে আবারও একটার পর একটা মৃত্যু, ট্রমা, অপরাধবোধ, ভয়, রাগ সবকিছু তার মস্তিষ্ককে ধীরে ধীরে অস্বাভাবিক অবস্থায় ঠেলে দিয়েছে। মানুষের মন যখন সহ্য ক্ষমতার শেষ প্রান্তে পৌঁছায়, তখন তার চারিপাশের বাস্তব আর ভেতরের বিভ্রম এক হয়ে যায়। দীর্ঘদিনের ট্রমার অপরাধবোধে ইন্তেহার অবচেতন মনকে এমন এক নরকে পরিণত করেছে, যেখানে বাইরের পৃথিবীর কোনো শব্দ আর পৌঁছাচ্ছে না। তার নিজের ভেতর থেকে ধেয়ে আসছে হাজারটা চাবুকের শব্দ। ইন্তেহার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। সে তার অবচেতন মস্তিষ্ক নিজের জমে থাকা অপরাধবোধকে তার সামনে হাজির করছে।
তার ভেতরে জমে থাকা সকল অপরাধবোধ সে হ্যালুসিনেশন করছে, বিশেষ করে যখন কেউ নিজেকে বারবার কোনো মৃত্যুর জন্য দায়ী ভাবতে শুরু করে। শেহজাদ দূর থেকে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা লক্ষ্য করছিল। তার চোখ ধীরে ধীরে সরু হয়ে এলো। সে বুঝতে পারল ইন্তেহার স্বাভাবিক অবস্থায় নেই, তার ব্রেন ভেঙে পড়ার একদম শেষ সীমায় পৌঁছে গেছে। শেহজাদের মন যেন আনন্দিত হলো ইন্তেহার এই অবস্থা দেখে। ইন্তেহা হঠাৎ নিজের কান দুহাতে চেপে ধরল, কিন্তু কণ্ঠগুলো থামছে না, কারণ সেই শব্দ বাইরে থেকে আসছে না, সেগুলো জন্ম নিচ্ছে তার নিজের ভেতরে। তখনই সামনে থেকে একজন লোক ছুরি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়তে ইন্তেহা ভয়ঙ্করভাবে রডটা তুলে রডটা ঘুরিয়ে এমন জোরে তার কাঁধে আঘাত করলো যে হাড় ভাঙার বিকট শব্দ বেরিয়ে এলো। লোকটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। সে পাগলের মতো আরেকজনের দিকে ঝাঁপিয়ে পড়ল। রডটা একের পর এক আঘাত করতে লাগলো। লোকটা হাতে তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ইন্তেহার আঘাত থামছিল না। পাগলের মতো ইন্তেহা একের পর এক আঘাত করতে লাগলো। রক্ত ছিটকে তার মুখে এসে পড়ল। তার এলোমেলো চুলগুলো মুখের উপর লেপটে গেছে। সে যেন আর মানুষ নেই। ক্ষুধার্ত পশু যেরকম তার শিকারকে দংশন করে, ইন্তেহার অবস্থাও এক। তিমিরার আধার কয়েক কদম দূর থেকে আতঙ্কিত চোখে তাকিয়ে রইল। তারা যেন তাদের ভাষা হারিয়ে ফেলেছে। ইন্তেহার এই অবস্থা দেখে দুজনার চোখেই পানি। তাদেরও সাহস হলো না ইন্তেহাকে আটকানোর। তার কানে তখনও সেই কণ্ঠস্বর বাজছে, তোর জন্য সবাই শেষ হয়ে যাচ্ছে, তুই অভিশাপ, তুই কাউকে বাঁচাতে পারিস না। ইন্তেহার সামনে থাকা আরেকজনের গলা চেপে ধরে তাকে দেয়ালে সজোরে আছাড় মারল। লোকটা ব্যথায় কুকিয়ে ওঠে। আর দূরে দাঁড়িয়ে শেহজাদ শান্তভাবে দাঁড়িয়ে আছে, তার তীক্ষ্ণ দৃষ্টি থেকে তীক্ষ্ণতর হচ্ছে। সে ইন্তেহার অবস্থা গভীরভাবে পরখ করছে। ইন্তেহা জন্ম থেকে কোনো শান্ত নিরাপদ আশ্রয়ের মুখ দেখেনি। মানুষ যখন জীবনের দীর্ঘ একটা সময় চরম নিরাপত্তাহীনতায় আর প্রত্যাখ্যানের দেয়ালে পিঠ থেকে বেঁচে থাকে, তখন তার মন এক চিরস্থায়ী যুদ্ধক্ষেত্রে রূপ নেয়। চারিপাশের সব কিছুকেই তার শত্রু মনে হতে থাকে। ফলে খুব সাধারণ আঘাতে তার ভেতরের প্রতিক্রিয়া ছিটকে বের হয় আগ্নেয়গিরির মতো হিংস্র হয়ে। সবকিছু মিলে তার বুকের ভেতর এক কালান্তক অপরাধবোধে জন্ম নিয়েছে। ধীরে ধীরে একটা বিষাক্ত বিশ্বাস তার মনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। সে নিজেই একটা অভিশাপ, তার চারিপাশের মানুষের সর্বনাশের মূল চাবিকাঠি সে নিজেই। এই আত্মঘাতী ধারণায় তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। চোখের সামনে বাস্তবতার চেয়ে মাথার ভেতরের ভয়ঙ্কর চিন্তাগুলো এখন বেশি সত্যি, বেশ জীবন্ত হয়ে কানে এসে পাচ্ছে, যেন কোনো অদৃশ্য মায়াজাল। সবাই আমার জন্যই মরছে, আমি সবার ধ্বংসের কারণ। এই সত্যটায় তখন তার ধমনীতে রক্তের মতো ছুটছে। আর ভেতরে জমে থাকা বছরের পর বছর ধরে পুষে রাখা ক্ষোভ ও হাহাকার হঠাৎ এক ভয়াবহ অগ্নুৎপাতের মতো বিস্ফোরিত হয়েছে। সবচেয়ে মর্মান্তিক আর ভয়ঙ্কর ব্যাপার হলো, এই উন্মত্ততার মুহূর্তে ইন্তেহা নিজেও আর নিজের বশে নেই। সে নিজেও বুঝতে পারছে না সে ঠিক কী করে চলেছে। সে কেবল নিজের ভেতরে তীব্র অসহ্য যন্ত্রণাটাকে থামাতে এবং কোনো মতে নিজেকে বাঁচাতে এক অন্ধ মরিয়া লড়াই লড়ে যাচ্ছে। সে যাদের কয়েক কদম এগিয়ে এলো, ক্রূর কণ্ঠে বলল, তুই যেখানেই যাস সেখানেই মৃত্যু যায়। কথাগুলো যেন ধারালো ছুরির মতো ইন্তেহার মাথার ভেতরে ঢুকে যেতে লাগলো। তার নিঃশ্বাস কেঁপে উঠল। চোখের সামনে সব ঝাপসা লাগছে। সে ঝাপসা চোখে শেহজাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। শেহজাদ যেন আনন্দ পেল এই দৃষ্টি দেখে। তিমির এক মুহূর্তের জন্যই থমকে গিয়ে তাকালো ইন্তেহার দিকে। তার বুকের ভেতর কেঁপে উঠল। শেহজাদের কয়েকজন লোক ভয় পেয়ে পিছিয়ে যেতে শুরু করলো। একজন তো কাপা গলায় বলে উঠল, ভাই, এই মেয়ে পাগল, সাইকো। ইন্তেহার বুকটা দ্রুত উঠানামা করছে। তার চারিপাশে যেন সবকিছু ঝাপসা হয়ে গেছে। তার মাথায় বারবার একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে। তার চোখের মনি ধীরে ধীরে গিয়ে থামলো শেহজাদের উপর। আর ঠিক পরের মুহূর্তে ইন্তেহা হিংস্র গর্জন তুলে শেহজাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার হাতে ধরা রক্তমাখা রডটা বাতাস চিরে ভয়ঙ্কর গতিতে নেমে এলো শেহজাদের মাথার দিকে। শেহজাদ যেন এর জন্য প্রস্তুতি ছিল। সে শেষ মুহূর্তে শরীরটা পাশ কাটিয়ে নিল। রডটা গিয়ে পাশের লোহার ড্রামের উপর আছড়ে পড়ল। বিকট শব্দে পুরো গুদাম কেঁপে উঠল। ইন্তেহা আবারও ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন আর কোনো স্বাভাবিকতা নেই, শুধু ধ্বংস। সে আবারও শেহজাদের দিকে এগুতে নিল, কিন্তু ঠিক তখনই ইন্তেহার পা থেমে গেল। তিমিরের বুক ধুকধুক করে উঠল। ভিরান যেন নিজের হুঁশ হারিয়ে ফেলেছে। দুহাতে নূরকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে সে। নূরের শরীর থেকে গরম রক্ত তার শার্ট ভিজিয়ে দিচ্ছে। নূরের নিঃশ্বাস কাঁপছে, ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে। নূর, নূর চোখ বন্ধ করবে না প্লিজ। ভিরানের গলা ভেঙে যাচ্ছিল। আভা কাঁদতে কাঁদতে পেছনে দৌড়াচ্ছে। মিসেস নীলা প্রায় টলতে টলতে বের হলেন। তার পুরো শরীর কাঁপছে, মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তে পড়ে যাবেন। আর মিস্টার এহসান খান দ্রুত চারিপাশ দেখে গাড়ির দরজা খুলে ফেললেন। ভিরান কোনো কিছু তোয়াক্কা না করে নূরকে নিয়ে পেছনের সিটে উঠে বসলো। নূরের মাথাটা নিজের কোলে তুলে নিল। তার কাপা হাত বারবার নূরের গালে ছুঁয়ে যাচ্ছে। কিছু হবে না, কিছু হবে না তোর। সে যেন নিজেকেই বোঝানোর চেষ্টা করছে। নূর ব্যথায় কেঁপে উঠল, তার চোখ আধা খোলা, ঠোঁট কাঁপছে। ভিরান, চুপ, কথা বলবি না।
প্লিজ কথা বলিস না। ভিরান প্রায় কেঁদে ফেলল। গাড়ি প্রচন্ড গতিতে হাসপাতালের দিকে ছুটতে লাগলো। চারিপাশে আলো দ্রুত পেছনে পড়ে যাচ্ছে। গাড়ির ভেতর শুধু নূরের কষ্ট ভরা শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মিসেস নীলা এক হাতে নিজের মুখ চেপে ধরে কাঁদছিলেন। আমার মেয়েটার কিছু হবে না তো? তার গলা কাঁপছে ভয়ঙ্করভাবে, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারল না। হাসপাতালের সামনে গাড়ি থামতে ভিরান এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত নূরকে কোলে তুলে দৌড়ে ভেতরে ঢুকে পড়ল। ডক্টর, কেউ আসুন প্লিজ। তার চিৎকারে চারিপাশ কেঁপে উঠল। কয়েকজন নার্স আর ওয়ার্ড বয় দ্রুত স্ট্রেচার নিয়ে দৌড়ে এলো। নূরের শরীর দেখে সবার মুখ গম্ভীর হয়ে গেল। দ্রুত তাকে স্ট্রেচারে তোলা হলো। বুলেট ইনজুরি, ওটি প্রস্তুত করুন। একজন ডাক্তার তাড়াহুড়ো করে বলে উঠলেন। ভিরান নূরের হাত শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু ওটিতে নেওয়ার আগে নার্স তাকে সরিয়ে দিল। স্যার প্লিজ বাইরে থাকুন। না, আমি ওর সাথে যাব। ভিরান প্রায় চিৎকার করে উঠল, কিন্তু দরজাটা তার মুখের সামনেই বন্ধ হয়ে গেল। ওটির লাল বাতিটা জ্বলে উঠতে ভিরান নিথর হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ধীরে ধীরে তার হাঁটু ভেঙে গেল। সে দেয়ালের পাশে মেঝেতে বসে পড়ল, দুহাতে নিজের মাথা চেপে ধরল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কেন গেলি সামনে? কেন? তোকে রক্ষা করার জন্যই তো আমার এত লড়াই ছিল। শেষে বাঁচাতে পারলাম না আমি তোকে। তার গলা ভেঙে আসছে। আভা কাঁদতে কাঁদতে এসে মিসেস নীলাকে জড়িয়ে ধরল। দুজনাই ভেঙে পড়েছে পুরোপুরি। মিসেস নীলা বারবার কাঁপা গলায় বলছিলেন, আমি আমার মেয়েদের শেষ করে ফেলেছি, সব দোষ আমার। আভা নিজেও কাছে, সে ভেবে পাচ্ছে না সামনে কি হবে। রৌদ্রবীরের মৃত্যুর কথা মনে পড়তে আভা আরো জোরে কেঁদে উঠল। নূরের অবস্থা, তিমির, আধার আর ইন্তেহা সেখানে আটকে আছে। তারা বেঁচে ফিরবে তো? কি হবে ভবিষ্যতে? কে ভেবেছিল একদিনের মাঝে সবার জীবনের মোড় এত ভয়ঙ্করভাবে ঘুরে যাবে? সে কি আর তার তিমির ভাইকে দেখতে পারবে না? মানুষটার কি আর দেখা হবে না? রৌদ্রবীর আর ইন্তেহা কি কখনো এক হবে না? আধার কি তার স্বপ্ন পূরণ করতে পারবে না? এই চারজনের জীবনের পরিণতি এত ভয়াবহ কিভাবে হলো? মানুষগুলো তো শান্তিতে বাঁচতে চেয়েছিল। আবার সামনে ইন্তেহার রক্তমাখা মুখটা ভেসে উঠল। মেয়েটা কত কিছু সহ্য করেছে জীবনে। নিজের মাই তাকে মারার চেষ্টা করেছে। রৌদ্রবীরের মৃত্যুর কথা তার পরিবার জানলে কি করবে? কথাগুলো ভেবেই আভা মাথা চেপে ধরে বসে পড়ল। অন্যদিকে মিস্টার এহসান খান করিডোরের একপাশে দাঁড়িয়ে কাপা হাতে ফোন বের করলেন। তার বুকের ভেতর ধুকপুক করছে ভয়ঙ্করভাবে। তিনি দ্রুত পুলিশকে কল দিলেন। তার গলা শুকিয়ে গেছে, কারণ তার মাথায় একটাই চিন্তা ঘুরছে, ইন্তেহা, তিমির, আধার। ওরা এখনো সেই নরকের মাঝখানে আটকে আছে। মিস্টার এহসান পুলিশকে কল করে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন সেখানের উদ্দেশ্যে। সে কোনো মতে ইন্তেহাকে হারাতে পারবে না। ইন্তেহার অসহায় ফেসটা মিস্টার এহসানের সামনে ভেসে উঠল। তিনি এখানে এসেছিলেনই পুলিশকে কল করার জন্য, কিন্তু মিস্টার এহসান কি আর জানতেন এটাই ছিল তার ইন্তেহাকে দেখার শেষ স্মৃতি? শেহজাদ বন্দুকের মুখে এবার সোজা গিয়ে ঠেকছে আধারের কপালে। আধার আহত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে, তার কাঁধ থেকে রক্ত ঝরছে, তবুও সে চোখ নামায়নি। শেহজাদ নিচু ঠান্ডা গলায় বলল, স্টপ ইন্তেহা। ইন্তেহার শ্বাস ভারী হয়ে উঠল। তার হাতে ধরা রডটা কেঁপে উঠছে, কিন্তু চোখ এখনো লাল। শেহজাদ এবার বাঁকা হাসলো। আধার দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু শুনিস না ওর কথা? শাট আপ। শেহজাদ গর্জে উঠল। সে বন্দুকটারও শক্ত করে আধারের কপালে ঠেকালো। আধারের কপালের এক পাশে রক্ত আর ঘাম মিশে গড়িয়ে পড়ছে। তিমিরের চোখ লাল হয়ে উঠল। সে এক পা এগিয়ে এসে কাপা গলায় বলে উঠল, না শেহজাদ। তার গলার স্বর ভেঙে গেল। প্লিজ। তিমিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে অসহায়ের মতো ইন্তেহার দিকে তাকালো। ইন্তেহা স্থির, তার চোখ শুধু বন্দুকটার দিকে। তার মাথা কাজ করছে না। তার মাথার ভেতর আবারও শব্দগুলো বাজতে লাগলো, তুই কাউকে বাঁচাতে পারিস না, সবাই তোর জন্য মরবে। ইন্তেহার হাত কাঁপতে শুরু করলো। রডটা ধীরে ধীরে তার হাত থেকে নিচে নেমে এলো। তার বুকের ভেতর যেন কেউ ধীরে ধীরে একটা ধারালো ছুরি ঘুরিয়ে দিচ্ছে। দু চোখের সামনে স্পষ্ট আধারের কপালে ঠেকানো বন্দুক। আধারের রক্তমাখা মুখ তার মাথার ভেতরে আরো চাপ প্রয়োগ করছে। সে আর কোনো অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারবে না। আধারের কিছু হলেই ইন্তেহা বেঁচে থাকতে পারবে না। ইন্তেহার আঙ্গুল থেকে ধীরে ধীরে রডটা পিছলে পড়ল। তিমির নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। আধার দাঁতে দাঁত চেপে এখনো ইন্তেহার দিকেই তাকিয়ে। সে মাথা নেড়ে ফিসফিস করে বলল, না কিন্তু ইন্তেহা যেন আর দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলেছে। তার হাঁটু দুটো হঠাৎই ভেঙে গেল। ধপ করে মাটিতে বসে পড়ল সে। তার এলোমেলো চুলগুলো মুখের উপর ঝুলে পড়েছে। কাঁধ কাঁপছে, মাথাটা ধীরে ধীরে নিচু হয়ে গেল। কিছুক্ষণ আগের উন্মত্ত ইন্তেহাকে অসহায় লাগছে। ইন্তেহা মাথা নিচু রেখে কাপা গলায় বলল, যা করার আমাকে কর। তিমিরের বুকটা মোচড় দিয়ে উঠল। তার চোখ আবারও ভিজে গেল। এই মেয়েটাই কিছুক্ষণ আগে কিভাবে এলোপাথারি মারছিল, আর এখন নিজের কাছের মানুষগুলোকে বাঁচানোর জন্য মাথা নিচু করে বসে আছে। আধারের চোখ কেঁপে উঠল। সে আহত শরীর নিয়েও সামনে এগোতে নিতে গর্জে উঠল, কিন্তু
মাথা নিচু করিস না। কিন্তু শেহজাদ সঙ্গে সঙ্গে বন্দুকটা আরও চেপে ধরলো তার কপালে। তারপর ধীরে ধীরে সে ইন্তেহার সামনে এসে দাঁড়ালো, উপরের থেকে নিচের দিকে তাকালো ওর দিকে। তার চোখে ভয়ঙ্কর তৃপ্তি। সে নিচু হয়ে ইন্তেহার চুল মুঠো করে টেনে মাথাটা উপরে তুললো। ইন্তেহা প্রতিবাদ করলো না। শেহজাদ ঠোঁট বাঁকিয়ে বলল, এই দৃশ্যটা দেখতে চাই আমি। ইন্তেহা ধীরে ধীরে বলল, তুই কি চাস? শেহজাদের এক পা এগিয়ে এলো, তার চোখ সরাসরি ইন্তেহার চোখে। তারপর নিচু ধীর গলায় বলল তোকে। একটা শব্দ, কিন্তু সেই শব্দের ভিতরে এমন এক অন্ধকার ছিল যাতে তিমিরের বুক কেঁপে উঠল। আধার দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। হারামজাদা। কিন্তু ইন্তেহা শান্ত থাকলো। তারপর শান্ত নিস্তেজ কণ্ঠে বলল, ওদের যেতে দে। তিমির সঙ্গে সঙ্গে মাথা চাকালো। না, কিন্তু এসব কি বলছিস তুই? আধার আহত শরীর নিয়েও সামনে এগোতে নিতে চিৎকার করে উঠল। আমরা তোকে রেখে কোথাও যাব না। কিন্তু শেহজাদ ধীরে ধীরে হাত তুললো, তার লোকদের দিকে ইশারা করলো ওদের বাইরে নিয়ে যা। সাথে সাথে কয়েকজন লোক তিমির আর আধারকে শক্ত করে ধরে ফেললো। তিমির পাগলের মতো ছটফট করতে লাগলো। ছাড় ইন্তেহা। আধার রাগে এক লোকের মুখে মাথা মেরে দিল। লোকটা চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে আরো কয়েকজন এসে তাদের চেপে ধরলো। ইন্তেহা শুধু তাকিয়ে রইল, একদম চুপচাপ। তিমিরের চোখ ভিজে গেছে। সে কাপা গলায় বলল, এমন করিস না কিন্তু, প্লিজ। আধারের গলাও ভেঙে গেল, আমাদের ছেড়ে যাস না। কিন্তু ইন্তেহা সেভাবে রইল, প্রাণ নেই যেন। সে আর তাদের দিকে তাকালো না। ধীরে ধীরে তিমির আর আধারকে টেনে গুদামের বাইরে নিয়ে যাওয়া হলো। আর ভেতরে রয়ে গেল ইন্তেহার আর শেহজাদ। ইন্তেহার চোখ লাল, কিন্তু সেখানে আগের আগুন নেই, আছে শুধু ক্লান্তি, অপরাধবোধ। সহসা শেহজাদ দাঁতে দাঁত চেপে শরীরের সর্বশক্তি দিয়ে ইন্তেহার মাথায় জোরে এক আঘাত করলো রড দিয়ে। ইন্তেহা মাটিতে লুটিয়ে পড়ল। পূর্বে থেকে তার অবস্থা খারাপ ছিল, সাথে মানসিক অবস্থা। ইন্তেহার মাথা থেকে গলগল করে রক্ত পড়ে মাটি ভিজে গেল। ইন্তেহা জোরে এক শ্বাস নিল। তার সামনে থাকা ধুলো উড়ল, চোখের পলক পড়ছে না, নড়ার বিন্দুমাত্র শক্তি নেই, চোখ বন্ধ হয়ে আসছে যেন। অনুভূতিগুলো শূন্য হয়ে গেছে, চারিপাশে নীরব মনে হচ্ছে। আধা খোলা চোখে বন্ধ দরজাটার দিকে তাকালো সে নিষ্পলক। মনে হলো রৌদ্রবীর দৌড়ে আসছে। ইন্তেহা হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো রৌদ্রবীরের দিকে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তার অবস্থা দেখেও পাষাণ শেহজাদের হৃদয় জুড়ালো না। সে ইন্তেহাকে টেনে জোর করে বসালো। ইন্তেহার শরীর ছেড়ে দিয়েছে, কিন্তু সে তাকে শক্ত করে ধরে রাখলো। ধীরে ধীরে তার মুখের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোকে শেষ করে আমি প্রতিশোধ নিব। শেহজাদের কথাগুলো ইন্তেহার কানে পৌঁছাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না। ইন্তেহা নিঃশ্বাস নিতে পারছে না, তার মাথা বড় নিচু, চোখ দুটো নিস্তেজ। শেহজাদ কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে ইন্তেহার থুতনি চেপে ধরলো, জোর করে মুখটা উপরে তুলতে চাইলো। ইন্তেহা কোনো প্রতিক্রিয়া দেখালো না, তার মাথা নিচের দিকে হেলে আছে। কপাল থেকে টপ টপ রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। শেহজাদ ঠোঁট বাঁকিয়ে ইন্তেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ধীরে ধীরে বলল, এই যে বিড়বিড় করিস, সে আরো ঝুঁকে এলো। যে তোর স্বামী ছিল। রৌদ্রবীরের নাম শুনে অচেতন প্রায় ইন্তেহার হাতের আঙ্গুল নড়ে উঠল। শেহজাদ এবার ইন্তেহার থুতনিতে চাপ আরো বাড়িয়ে ফিসফিস করে বলল, তার আসল পরিচয় জানিস? রুদ্রবীর মাহতাব চৌধুরী আমার ভাই। সে এক একটা শব্দে থেমে থেমে উচ্চারণ করলো। ইন্তেহা কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে ইন্তেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, সে তোর জীবনে এসেছিল শুধু তোকে মারার জন্য। ইন্তেহার হেলদোল না থাকলেও কথাটা শুনে তার নাক দিয়ে রক্ত বাহির হতে শুরু করলো। মন প্রতিক্রিয়া না দেখালেও তার শরীর বুঝিয়ে দিচ্ছে কথাটার প্রভাব ফেলেছে। শেহজাদ শান্ত কণ্ঠে বলল, রুদ্রবীর মাহতাব চৌধুরী কখনো তোকে ভালোবাসেনি ইন্তেহা। শেহজাদ ধাক্কা দিয়ে ইন্তেহাকে ছেড়ে দিল। সশব্দে ইন্তেহা মাটিতে লুটিয়ে পড়ল। দেহের কোনো অঙ্গ নড়ছে না, চুলগুলো মাটিতে ছড়িয়ে পড়ে আছে, হাত দুটো অবহেলায় পড়ে আছে। নাকের রক্ত তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। চোখের সামনে ভেসে উঠল রৌদ্রবীরের সাথে তার প্রথম দেখার দৃশ্য। অস্পষ্ট তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ঠোঁটে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো, চোখ বেয়ে এক ফোঁটা পানি রক্তের সাথে গেল। ইন্তেহা নিঃশ্বাস ধীর হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি শ্বাস বন্ধ হয়ে গেল। অন্যদিকে তিমির আর আধার এখনো থামেনি। দুজনে পাগলের মতো লোকগুলোর সাথে লড়ছে। তিমির এক লোকের মুখে ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দিল। আধার আহত শরীর নিয়েও আরেকজনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতে গেল। আমাদের ভেতরে যেতে দে। তিমির গর্জে উঠল। ঠিক তখনই গুদামের ভেতর থেকে হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ এলো। পরের মুহূর্তেই ভেতর থেকে আগুনের লেলিহান শিখা উঠতে শুরু করলো। তিমিরের চোখ বড় হয়ে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। আধারের বুক কেঁপে উঠল। গুদামে জানালা ভেঙে আগুন বাইরে আসছে। ধোঁয়া পুরো আকাশ ঢেকে ফেলেছে। তারা দুজন একসাথে দৌড়ে ভেতরে যেতে নিল, কিন্তু ঠিক তখনই শেহজাদের লোকগুলো আবারও তাদের ধরে ফেললো। একজন সজোরে তিমিরের পেটে লাথি মারল। তিমির কুকিয়ে নিচে পড়ে গেল। আধার আরেকজনকে সরিয়ে ভেতরে ঢুকতে নিলে লোহার রড এসে সজোরে আঘাত করলো তার পিঠে। সে হাঁটু গেড়ে পড়ে গেল। ছাড় আমাকে। আধার চিৎকার করে উঠল। তার চোখে পানি চলে এসেছে। তিমির মাটিতে পড়ে থেকেও হাত বাড়িয়ে আগুনে জ্বলতে থাকা গুদামের দিকে তাকিয়ে কাপা গলায় বলল,
আগুনের তীব্র উত্তাপে চারিপাশে অন্ধকার কেটে যাচ্ছে, কিন্তু তিমিরার আধারে চোখের সামনে এখন শুধুই সীমাহীন অন্ধকার। গুদামের ভেতর থেকে আর কোনো চিৎকার শোনা গেল না, শুধু আগুনের দাউ দাউ শব্দ আর ধোয়ার কুণ্ডুলি সবকিছু গিলে নিল। প্রায় 1 বছর পর সময় থেমে যায়নি, পৃথিবী এখনো চলছে। রাস্তায় মানুষ হাটে, দোকান খুলে, বিকেলে চায়ের কাপে ধোয়া ওঠে। শুধু কিছু মানুষের ভেতরে সময়টার আগের মতো এগোয় না। সেই পুরনো চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে আছে তিমির আর আধার, দুজন পাশাপাশি, অথচ মাঝখানে যেন এক অদৃশ্য শূন্যতা দাঁড়িয়ে আছে। চায়ের দোকানটা এখনো আগের মতোই আছে, টিনের চাল, ধোয়ার কালচে হয়ে যাওয়া দেয়াল, পুরনো বেঞ্চ, দোকানদারের গলা ভেসে আসছে দূর থেকে, কিন্তু বদলে গেছে শুধু মানুষগুলো। আধারের হাতে ধরা সিগারেটটা অনেকক্ষণ আগেই নিভে গেছে, তবুও সে খেয়াল করেনি। তিমির চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে আছে, চোখের নিচে গভীর ক্লান্তি, যেন 1 বছরে মানুষটারও অনেকটাই বুড়িয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, কারণ কিছু নীরবতা আছে যেগুলো শব্দের থেকেও বেশি ভারী। হঠাৎ পাশের রাস্তায় একটা বাইকের শব্দ ভেসে এলো, দুজনের বুক একসাথেই কেঁপে উঠল। তিমির প্রায় অবচেতনভাবে মাথা তুলে তাকালো, আধারও ধীরে ধীরে চোখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো এই তো ইন্তেহা আসছে, কালো জ্যাকেট, এলোমেলো চুল, বিরক্ত মুখে বাইক থেকে নামবে। তিমিরের ঠোঁট কেঁপে উঠল, আধারের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাদের চোখের সামনে হঠাৎ ভেসে উঠতে লাগলো পুরনো দৃশ্যগুলো। এই দোকানের সামনে দাঁড়িয়ে তারা চা খেতে খেতে ঝগড়া করতো, আড্ডা দিত, কত মধুস্মৃতি। আধারা তিমিরকে জোর করে পুরো শহর ঘুরত। বাড়ি ফিরতে চাইতো না মেয়েটা, বাড়ির মানুষগুলোকে ইন্তেহার কাছে জমদূতের মতো লাগলো। হলো তাই, মেয়েটা শেষ হয়ে গেল এই মানুষগুলোর জন্যে। স্মৃতিগুলো এত জীবন্ত লাগছিল যে কয়েক সেকেন্ডের জন্য দুজনাই ভুলে গেল বাস্তবটা। বাইকটার শব্দ আরও কাছে এলো। তিমির এক পা এগিয়ে গেল, তার বুকের ভিতর হঠাৎ অসম্ভব জোরে ধুকপুক করতে লাগলো। মনে হচ্ছিল না, হয়তো সব ভুল ছিল, হয়তো ইন্তেহা বেঁচে আছে, হয়তো সে ফিরেছে, কিন্তু বাইকটা না থেমে সামনে দিয়ে চলে গেল। অপরিচিত একজন মানুষ, কেউ থামলো না, কেউ বিরক্ত গলায় ডাকলো না তাদের। তিমির আর আধারের মনে হয় এখনো কেউ তাদের ডাকে, চোখ খুললেই সব শূন্য। কেউ এসে আধারের কাঁধে ঘুষি মারল না, রাস্তা আবার আগের মতোই ব্যস্ত হয়ে গেল, শুধু দুজন মানুষ স্থির দাঁড়িয়ে রইল। তিমির ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল, তার গলার কাছটা শক্ত হয়ে এসেছে। আধার নিঃশব্দে মাথা নিচু করলো, নিভে যাওয়া সিগারেটটা আঙ্গুলের ফাঁক থেকে মাটিতে পড়ে গেল। কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের অনুপস্থিতিটাই সবচেয়ে বেশি থেকে যায় চারিপাশে। চায়ের দোকানটার সামনে এখনো 3 কাপ চা আসে মাঝে মাঝে, দোকানদার আজও ভুলে যায়, অথবা হয়তো ভুলে যায় না। চায়ের দোকানের সামনে জমে থাকা নীরবতাটা হঠাৎ ভেঙে দিল ফোনের তীক্ষ্ণ রিংটোন। তিমির ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করলো, স্ক্রিনে ভেসে উঠলো আব্বু লিখে সেভ করে রাখা নামটা। কয়েক সেকেন্ড সে শুধু স্ক্রিনটার দিকে তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে কল রিসিভ করলো। ওপাশ থেকে সাথে সাথে রাগে ভরা গলা ভেসে এলো, তোর কি কোনো দায়িত্ব জ্ঞান আছে তিমির? কয়েকদিন পর তোর বোনের বিয়ে, আর তুই বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছিস। তিমির চুপ। সেই মানুষগুলোকে কিভাবে বোঝাবে? তাদের এখন সময়ের পর সময় আড্ডা দেওয়া হয় না, আড্ডা দেওয়ার প্রাণটাই তো নেই। বাবা আরো ক্ষুব্ধ গলায় বলে চলল, সবকিছু কি আমাকেই করতে হবে? সংসারে 2টা টাকা দিস দেখে কি ভাবিস নিজেকে? তোরে ফোন দিলে ধরিস না, বাসায় থাকিস না, তোর মাথায় আসলে কি চলছে? চাকরি পেয়েছো কি মাথা কিনে নিয়েছো? তিমির রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, চোখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু চোয়ালটা ধীরে ধীরে শক্ত হয়ে উঠছে। ওপাশ থেকে আবারও ভেসে এলো, তোর বোনের গয়না আনতে হবে, লোকজন আসতেছে, কত কাজ পড়ে আছে। তুই বড় ছেলে হয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াস, এভাবে সংসার চলে? তিমির ঠোঁট ভিজিয়ে ধীরে একটা নিঃশ্বাস ফেলল, তারপর খুব শান্তভাবে ফোনটা কান থেকে নামিয়ে দিল। একটা কথাও বলল না, কলটা কেটে গেল। চারিপাশে আবার আগের মতো শব্দ ফিরে এলো, দূরে গাড়ির হর্ন, মানুষের হাঁটার শব্দ, কিন্তু তিমিরের ভেতরটা অদ্ভুতভাবে নিঃশব্দ। সে ধীরে ধীরে ফোনটা পকেটে ঢুকিয়ে সামনে হাঁটতে শুরু করলো। আধার পাশ থেকে তাকিয়ে রইল, তার মনে হচ্ছিল তিমিরের হাঁটার ভঙ্গিটাও বদলে গেছে। মানুষটা যেন আর আগের মতো হাঁটে না, কাঁধের উপর অদৃশ্য কিছু একটা সবসময় চেপে বসে থাকে। আধার ঠোঁট নাড়ালো, তিমির তিমির থামলো না, একবারও পিছনে তাকালো না। আধার কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর খুব ধীরে চোখ নামিয়ে ফেললো। সে জানে কিছু মানুষকে আটকানো যায় না, কারণ তারা আসলে কোথাও যায় না, ধীরে ধীরে শুধু নিজেদের ভেতরেই হারিয়ে যেতে থাকে। ভিরান আর নূর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, পরিবারের সবাই নাস্তা করছে। মিসেস আসিয়ার মিস্টার রায়হান, মিস্টার রিতান খেয়ে অফিসে বেরিয়ে যাবেন। আভার মার মিসেস তানিয়া ঘরে সবকিছু সামলান। নূর একবার পাশে থাকা ভিরানের দিকে তাকালো, মানুষটার চোখের নিচে কালচে দাগ আরও গভীর হয়েছে। নূর জানে ভিরান এখনও রাতে ভালো মতো ঘুমাতে পারে না। নূর বুঝতে পারে মানুষটার চোখ থেকে প্রতিদিন অশ্রু ঝরে। ইন্তেহাকে না বাঁচাতে পারার অপরাধবোধ আজও ভিরানকে কুরে কুরে খায়। নূর উপলব্ধি করতে পারে ইন্তেহার ভিরানের মধ্যে কী সম্পর্ক ছিল নূর জানে না। তারা ভাই বোনের মতোও ছিল না। প্রথমে অন্যরকম সম্পর্ক মনে হলেও ধীরে ধীরে তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। কিছু সম্পর্কের নাম হয় না, কিন্তু তার দাগ সারা জীবন থেকে যায়।
নূরের সাথেই শুধু ভিরান নর্মাল থাকে, বাকি সময় গম্ভীর থাকে। নূর আছে দেখেই হয়তো ভিরান এখনো ঠিক আছে, এই বিষয়টা নূরের ভালো লাগে। নূরের ভাবনার মাঝে ভিরান খাবারের টেবিলে গিয়ে চুপচাপ বসে পড়ল। নূর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিঃশ্বাস ফেলল, তারপর ব্যাগটা কাঁধে নিয়ে আভার কাছে গেল। আভা সোফায় বসে টিভির দিকে তাকিয়ে আছে, হাতে রিমোট। নূর বলল, কি দেখছিস? আভা কোনো উত্তর দিল না, তার দৃষ্টি স্থির টিভির পর্দায়। নূর ভ্রু কুচকে সামনে তাকাতেই থেমে গেল। টিভির স্ক্রিনে ভেসে উঠেছে পরিচিত একটা মুখ, রৌদ্রবীর মাহাতাব চৌধুরী। কালো শার্ট, কালো প্যান্ট, শান্ত মুখ। এখন আর রৌদ্রবীর লুঙ্গি পরে না। ইন্তেহার মৃত্যুর পর রৌদ্রবীরের সবকিছু পরিবর্তন হয়ে গেছে। পাশে দাঁড়িয়ে আছে হাসিফ আর আয়ান। রৌদ্রবীরের ঠোঁটের কোণে হালকা ক্লান্তি, চারিপাশে সাংবাদিকদের ভিড়। নূরের বুকের ভিতর ধক করে উঠল। সাংবাদিক মাইক্রোফোন এগিয়ে দিয়ে প্রশ্ন করল, মিস্টার আরবি, আপনি কি আপনার উপর থাকা কেসের কারণে এমপি প্রার্থী হওয়া থেকে সরে গিয়েছিলেন? রৌদ্রবীর চুপচাপ তাকিয়ে রইল। ফ্ল্যাশের আলো বারবার তার মুখে এসে পড়ছে। সাংবাদিক আবারও বলল, ওই কেসটা কি সত্যি ছিল? আপনি কি সত্যিই ইফতেদা ইহাসানকে খুন করেছিলেন? আভার আঙ্গুল শক্ত হয়ে গেল রিমোটের উপর। সে সাউন্ডটা কমিয়ে দিল। নূর নিঃশ্বাস নিতে ভুলে গেল যেন। স্ক্রিনের ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। রৌদ্রবীরের চোখ দুটো অস্বাভাবিক শান্ত। খুব গম্ভীর গলায় বলল, নট এভরি কোশ্চেন ডিজার্ভ অ্যান অ্যান্সার। সাংবাদিকরা একসাথে চিৎকার করে আরো প্রশ্ন করতে লাগলো। তাহলে আপনি স্বীকার করছেন আপনি কি ইন্তেহা ইহসানের সাথে যোগাযোগ ছিলেন? তার মৃত্যুর সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? ইন্তেহার নামটা শুনতেই নূরের হাত কেঁপে উঠল। আভা নিঃশব্দে টিভির শব্দ আরেকটু কমিয়ে দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ মৃত কিছু নাম আছে যেগুলো উচ্চারণ হলেই পুরনো ক্ষতগুলো আবার রক্ত ছড়াতে শুরু করে। মিসেস তানিয়া খাবার টেবিল থেকে বলে উঠলেন, খাবার খেতে আয়। মিসেস আসিয়া খাবার খেতে খেতে গম্ভীর স্বরে বলল, রায়হান, রৌদ্রবীরকে বলো কালকে ভার্সিটিতে যেতে, আমি যেতে পারবো না। বিকেলের শেষ আলো ধীরে ধীরে পুরো ক্যাম্পাস জুড়ে নেমে আসছে। ক্লাস শেষ হয়ে গেছে অনেকক্ষণ। চারিপাশে ছোট ছোট দলে ভাগ করে সবাই বের হচ্ছে। কেউ বন্ধুদের সাথে হাঁটছে, কেউ প্রেমিকার হাত ধরে হাঁটছে, কেউ আবার তাড়াহুড়ো করে বাস ধরার জন্য ছুটছে। মেন গেটের সামনে কালো গাড়িটা এসে থামতেই ভিরান দরজা খুলে দাঁড়ালো। নূর ধীরে ধীরে এগিয়ে এলো। 1 বছর মেয়েটা অনেক বদলে গেছে। আগের চঞ্চলতা কমে গেছে, চোখের নিচে হালকা ক্লান্তি জমে থাকে সবসময়। ভিরান নিচু হয়ে কিছু একটা বলতে নূর ছোট করে হাসলো। দূরে দাঁড়িয়ে আধার পুরো দৃশ্যটা দেখছিল। নিজের বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে, কালো শার্টের হাতা গুটানো, চোখ দুটো নিস্তেজ। তার দৃষ্টি স্থির হয়ে আছে ওদের দিকে। সবাই ধীরে ধীরে নিজেদের জীবনে ফিরে যাচ্ছে। মানুষ আসলে বেঁচে থাকার জন্যই ভুলতে শেখে। ইন্তেহার মৃত্যু সহ্য করতে পারেননি মিস্টার এহসান। তিনি পাড়ি জমিয়েছেন বিদেশ। মিসেস নীলাকে কেউ ক্ষমা করেনি এখনো। তিনি একটা রুমে বন্দি থাকেন সব সময়। ইন্তেহার মৃত্যুটা কোথাও না কোথাও তার মনেও ছাপ ফেলেছে। নূর 1 মাস পর ঠিক হয়েছিল। এর আগে তাকে ইন্তেহার মৃত্যুর খবর জানানো হয়নি, সহ্য করতে পারতো না। জানার পর ভেঙে পড়েছে অনেক। মেয়েটা আভাও স্বাভাবিক থাকার চেষ্টা করে। সে তিমিরের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তিমির আর আধার ওই পরিবারের লোকগুলোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায়নি। আধার জানে তিমির ভালোবাসে আভাকে, ওর ভালোবাসাটা ভিন্ন, প্রকাশ করতে পারে না। তিমির এখনো লুকিয়ে লুকিয়ে আভাকে দেখে, সামনে যায় না। ছেলেটার জন্য আফসোস হয়। মিস্টার রায়হান আর মিসেস আসিয়া সবাইকে সামলে নিয়েছে। তাদের জীবনটাও বেশ চলছে। সৎ মায়ের কটূক্তি, বাবার অপমান নিয়ে। আর রৌদ্রবীর, সে বেঁচে ফিরেছে। সবার জীবন ঠিকই আপন গতিতে চলছে, শুধু থেমে গেল একটি মেয়ের জীবন। একদিন সত্যিই সবাই ভুলে যাবে ইন্তেহা নামের কোনো মেয়ে কোনোদিনও তাদের জীবনে ছিল। কিন্তু আধার আর তিমির, তারা কিভাবে ভুলবে? তাদের তো এখনো মনে পড়ে সারাদিন একটা মেয়ে তাদের সাথে ঘুরে বেড়াতো, কারণে অকারণে ঝগড়া বাঁধাতো রাস্তায়, যার জন্য তাদের জেল ট্যুর দিতে হতো। তবুও মেয়েটা তার বখাটেপনা ছাড়তো না। আধারের গিটার কেড়ে নিয়ে বলতো, এই কান্নাকাটি টাইপ গান বন্ধ কর। তারপর নিজেই সবচেয়ে জোরে হাসতো। স্মৃতিগুলো যেন অভিশাপের মতো লেগে আছে। নূর গাড়িতে ওঠার আগে হঠাৎ চোখ তুলে তাকালো। দূরে দাঁড়িয়ে থাকা আধারকে দেখে তার মুখটা থেমে গেল। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে ধীরে ডাকলো, আধার ভাইয়া। আধার তাকালো, চোখে কোনো ভাব নেই, শুধু গভীর ক্লান্তি। তারপর খুব আস্তে ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটলো, এত ক্ষীণ যে না তাকালে বোঝাই যায় না। সে এগিয়ে গেল না, কিছু বললো না, শুধু বাইক থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে ক্যাম্পাসের ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। নূর চুপচাপ তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। ক্যাম্পাসের ভেতরটা আজ অদ্ভুত ব্যস্ত, চারিপাশে মানুষ। আধার ধীরে ধীরে হাঁটছিল, তার চোখ চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা মানুষের পাশে কেউ না কেউ আছে, কেউ হাত ধরে হাঁটছে, কেউ গল্প করছে, কেউ অপেক্ষা করছে কারোর জন্য। একসময় তার পাশেও ছিল একটা মানুষ, ঝড়ের মতো অগোছালো আর বখাটে, তবুও ছিল। আজ আর কেউ নেই।
হঠাৎ বাতাসে কোথা থেকে গিটারের ক্ষীণ একটা সুর ভেসে এলো। ক্যাম্পাসের এক কোণে কয়েকজন বসে গান গাইছে। আধারের পা থেমে গেল। কয়েক সেকেন্ড সে স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে চোখ নামিয়ে ফেললো। সে আর এখন মিউজিক শেখে না, গিটারটাও বহুদিন ছোঁয়া হয় না, কারণ কিছু মানুষ চলে যাওয়ার পর মানুষের ভেতর থেকেও কিছু জিনিস চিরতরে মরে যায়। আধারের ভেতর থেকে গান চলে গেছে অনেক আগেই। আধার ক্যাম্পাসে একাই হাঁটতে লাগলো, তার দৃষ্টি শূন্য। ইন্তেহার হাসিমাখা মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। জন্মের পর পাপের ভাগিদার বানিয়ে দেওয়া হয়েছিল, যে জীবন জুড়ে শুধু অবহেলা, ঘৃণা, তীব্র একাকিত্ব কুড়িয়ে গেছে। কেউ তাকে ভালোবাসতে শেখায়নি, কেউ তাকে আগলে রাখেনি, বরং সবাই মিলে তার ভেতর গড়ে তুলেছিল এক তীব্র মানসিক চাপ। আর রৌদ্রবীর, সে কি সত্যি এসেছিল ইন্তেহার ধ্বংস নিশ্চিত করতে, নাকি সে চেনা হাসির আড়ালে লুকিয়েছিল অন্য কোনো ভয়ঙ্কর সত্য? কিছু প্রশ্নের উত্তর হয়তো চিরকাল অজানায় থেকে যায়, ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে রূঢ় বাস্তব। জীবনের শেষ লগ্নে এসে নিজের সবটুকু আলো আর অন্ধকার নিয়ে ইন্তেহা যেন নিজেই নিজের অবসান ঘটালো। জ্বলন্ত গুদামে শিকা শুধু এক চরম সত্যকে পুড়িয়ে ছাই করেনি, বরং চিরতরে স্তব্ধ করে দিল এক অবহেলিত আত্মার আর্তনাদ। ইন্তেহা এহসান খান, যে নামটা হয়তো এক চিরন্তন রহস্য আর অভিশাপের গল্প হয়ে বেঁচে থাকবে নিষ্ঠুর পৃথিবীর বুকে। এই অভিশাপ বয়ে বেড়াবে আধার আর তিমির নামক দুই যুবক।